ক্লাসটা শুরু করি। প্রথমেই দেখবো হচ্ছে আমাদের স্পোকেনের রুল। তার আগে আমরা ভার্ব ফর্ম গুলো একটু পড়া নিব এবং আমরা সামান্য মাত্র 2-3 মিনিট 5 মিনিট একটু টেন্স নিয়ে কথা বলে আসি। টেন্সটা না শিখলে আমরা কখনোই পারবো না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটা বক্স রয়েছে, এটা হচ্ছে সম্ভবত কন্টিনিউয়াস টেন্স নিয়ে এখানে কথা বলা হয়েছে, তাই না? বলা হচ্ছে যে সাবজেক্ট প্লাস অ্যামিজার, আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমি খাচ্ছি, আমি যাচ্ছি, সে করছে, সে যাচ্ছে, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আমি একটা চিঠি লিখছি, আই এম রাইটিং এ লেটার। সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল রূপ বুঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এর কালকে কোন টেন্স বলে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চিনিবার উপায় কি? সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। যেমন দেখা যায় আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং, সে খাচ্ছিল, হি ওয়াজ ইটিং। এটা আমরা সবাই জানি, তাই না? এখানে বক্সটা দেখি, বক্সের মাধ্যমে আমরা একসঙ্গে অনেকগুলো বাক্য করতে পারবো। যেমন রয়েছে সাবজেক্ট আই, প্রথমে একটা সাবজেক্ট বা স্টার্টার বলা হয়। সাবজেক্ট আই নিয়েছি, অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, অজ। প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর বসে, তো সাবজেক্টের পর আই হলে এরপরে অ্যাম, এরপর হচ্ছে অজ বসবে আই অনুসারে অজ। কিন্তু এখানে যদি দে থাকতো, সাবজেক্ট দে, দে মানে হচ্ছে তারা, তাহলে এখানে কি হতো বলেন তো? অয়ার হতো। দের পরে অজ বসে না, দে অয়ার। এরপর কি হতো? এরপর দেখেন এখানে উইল বি রয়েছে, উইল বিটা কখন বসে? এই যে আই উইল বি, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন আই উইল বি। আই উইল বি কি হবে? আই উইল বি রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই দিয়ে কি হবে? উই আর প্লেইং ক্রিকেট। এরপর কি হবে? উই আর প্লেইং ক্রিকেট। এরপর কি হবে? উই উইল বি প্লেইং ক্রিকেট। দেখেন উই উইল বি প্লেইং ক্রিকেট। এরপর রয়েছে ইউ, ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, তাই না? ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর ড্রাইভিং আ কার, ইউ উইল বি ড্রাইভিং আ কার, তাই না? এখানে সাবজেক্ট অনুসারে বসেছে, এইখান থেকে কিন্তু আমরা অনেক বাক্য পড়তে পারি। কিভাবে দেখেন, এই যে বাক্য করেছে ইউ আর ড্রাইভিং আ কার, এটার নেগেটিভ কি হবে? ইউ আর নট ড্রাইভিং আ কার। ইয়েস, হ্যাঁ, আনমিউট রেখে বলেন, ভালো শোনা যাবে। ইউ ওয়ার ড্রাইভিং এ কার, ইউ ওয়ার নট ড্রাইভিং এ কার, ইউ উইল বি ড্রাইভিং এ কার। এখন আমি যদি আপনাদেরকে বাক্য দেই, এইখান থেকে একটা বাক্য দিলাম, কারণ নাম দিলাম, রনি ইজ ক্যাচিং ফিশ, রনি মাছ ধরছে। রুমা আপা একটু বলেন তো, রনি ইজ ক্যাচিং ফিশ, এইটা দিয়ে ক্যাচিং ফিশ। হুম রনি নট ইজ নট ক্যাচিং ফিশ। হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে কই গেল স্যার, দেখতে পাই না কেন? এটা একটু রনি যদি আমি ক্লাস এখানে করতে আনি নাই, পারতেন। হ্যাঁ, এখানে আমি নতুন করে তৈরি করে দিয়েছি বাক্যটা। আপনি এইটা দিয়ে বলেন আপা, এইটা দিয়ে বলেন রানা, এটা দিয়ে বলেন রানা ইজ। হুম 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 তারপর পাস্ট কন্টিনিউয়াস বলেন। তারপর, হুম ও, প্রথম হচ্ছে রানা ইজ রিডিং এ বুক, হুম রানা ওয়াজ রিডিং এ বুক, হুম রানা উইল বি রিডিং এ বুক। মানে এখানে তিনটা টেন্সই এখানে দেওয়া আছে। দেওয়া আছে। এইবার এইটা থেকে আপনি নেগেটিভ বলেন তাহলে, রানা ইজ রিডিং এ রানা বুক। হুম এটা নেগেটিভ বলেন। নট বুক, হুম রানা wasn't reading a book, হুম রানা will not reading a book. হ্যাঁ, উইল নট কে আমরা ওন্ট বলতে পারি, ওন্ট। won't, হ্যাঁ হ্যাঁ won't। এইটা দিয়ে তারপরে হচ্ছে, হ্যাঁ বলেন, জি স্যার, বলেন বলেন যেভাবে বলতে it চাচ্ছেন। is eating, it মানে it is eating rice স্যার, it is অবশ্যই। eating rice, হুম it was eating rice, হুম it will be eating rice, হুম it is not eating rice, it was not eating rice, it won't eating rice. থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এইবার দেখেন এখানে এই বাক্যটাকে আপনি 4 ভাবে বলবেন। আই উইল বি সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতে থাকবো। এর নেগেটিভ বলেন, ইন্টারোগেটিভ বলেন, নেগেটিভ ইন্টারোগেটিভ বলেন। I will be sing a song. I will not sing a song. বি, Singing a song. হ্যাঁ বি দিতে হবে, আই উইল বি ফিউচার তারপর কন্টিনিউয়াস। হুম ও হ্যাঁ, I will be singing a song. I will not be singing a song. হুম তারপর হচ্ছে will I, না না না, ভুলে গেলাম কেন স্যার? এটা ভুল হয়ে যায়, উইল আমি একটু মানে বলে দেই। হঠাৎ করে মাথা থেকে বেরোয় গেল। বের হয় না, আমি আবার ঢুকাই দিচ্ছি মাথায়। দেখেন আই উইল বি হ্যাঁ জি স্যার, সিঙ্গিং, একটু বলো তো। হ্যাঁ আই উইল বি সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতে থাকবো। এই বাক্যটা অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ। এটা নেগেটিভ করা খুবই সহজ, সেই সূত্রটা দেখেন আবার মনে পড়বে আমি বলার সঙ্গে সঙ্গে। আই উইল বি সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতে থাকবো। আর আমি একটা গান গাইতে থাকবো না, আই উইল বি
তো এখানে একটা নট দিতে হবে, আই ওয়ন্ট বি, আই উইল নট বি, এটাকে বলা হবে আই ওয়ন্ট বি সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতে থাকবো না। আমি কি একটা গান গাইতে থাকবো? উইল আই বি, কি হবে, উইলটা প্রথমে আসবে, উইল আই বি সিঙ্গিং এ সং, আমি কি একটা গান গাইতে থাকবো? আমি কি একটা গান গাইতে থাকবো না, ওন্ট আই বি, কি হবে বলেন, ওন্ট আই বি সিঙ্গিং এ সং, ওন্ট আই বি। হ্যাঁ, এটা আপনি পারেন, পরেরগুলো পারবো। অবশ্যই পারবেন, এগুলো আপনি পারেন, কিন্তু মাঝে মাঝে একটু, শুরুটা ঠিক করছিলাম একটু, মানে লাইনটা একটু বেখাপ্পা লাগতেছিল যে হ্যাঁ হ্যাঁ, কোনটা লাইনটা একটু বেখাপ্পা লাগছিল, ঠিক ঠিক। হুম, এই বাক্যগুলো পড়েন, আই এম প্লেইং ক্রিকেট, এইগুলো একটু পড়বেন প্লিজ। হুম হুম প্লেইং ক্রিকেট। হুম উইল আই, কই গেল স্যার? হুম এই যেটা আছে এইগুলাই পড়েন, এখানে নেগেটিভ দিয়েছি। উইল, হুম হুম পড়েন, ওই লাই। উইল আই প্লেইং ক্রিকেট, তারপর ওন্ট আই বি প্লেইং ক্রিকেট। থ্যাংক ইউ, তারপর এগুলো সেই যা আছে এটাই পড়েন এখানে। ইউ, ইউ আর নট হুম ড্রাইভিং এ কার। হুম তারপরে হচ্ছে ইউ ওন্ট বি ড্রাইভিং এ কার। হুম তারপরে হচ্ছে উইল ইউ ড্রাইভিং এ কার। থ্যাংক ইউ। এখানে দেখেন, আমি যদি এটা বলি, জি, এটা যদি বলা হয়, যেমন এটা দিয়েছে যে আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো না, এটাকে যদি বলা হয় আমি ক্রিকেট খেলতে থাকবো, তখন কি হবে, আমি ক্রিকেট খেলতে আই থাকবো, আই উইল বি, প্লেইং ক্রিকেট। আই উইল বি প্লেইং ক্রিকেট, আমি মাছ ধরতে থাকবো, আই উইল বি ক্যাচিং ফিশ। আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং স্কুল, গোয়িং গোয়িং টু টু স্কুল। স্কুল। হ্যাঁ, যদি বলা হয় তারা আহ তাস খেলতে থাকবে, দে উইল বি প্লেইং কার্ড। দে উইল বি প্লেইং কার্ডস। আচ্ছা, তারা হাঁটতে থাকবে, দে উইল বি ওয়াকিং। ওয়াকিং, তারা হাঁটতে থাকবে না, দে উইল নট বি ওয়াকিং। হ্যাঁ, দে ওন্ট বি ওয়াকিং, উইল নট বি কে আমরা ওন্ট বি, শর্ট টার্ম ওন্ট বি। হ্যাঁ, ঠিক আছে। ওন্ট বি। হ্যাঁ, তারা কি হাঁটতে থাকবে, উইল ওন্ট, দেবি, উইল দেবি, এখানে ওন্ট না, উইল, তারা কি, উইল দেবি হ্যাঁ হ্যাঁ, ওয়াকিং, তারা কি হাঁটতে প্লেইং, থাকবে, তারা কি হাঁটতে থাকবে না, উইল দে আর বি না দে আর আসবে ওয়াকিং। না, হ্যাঁ, এটা ওন্ট দে বি ওয়াকিং, ওন্ট দে বি ওয়াকিং, তারা কি হাঁটতে বি থাকবে না। ওয়াকিং। অর্থাৎ এইখানে দেখেন কি লিখেছি, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলিতেছি না। আর এইটা যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, তখন এই অ্যাম নট কে ওয়াজ নট করেছি, আই ওয়াজন্ট প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম না বা খেলিতেছিলাম না। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যাম নট, এখানেও সব বাদ বাকি সব ঠিক থাকবে, শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ করেছি, আই অ্যাম নট প্লেইং, আর এখানে হচ্ছে আই ওয়াজ নট প্লেইং, কি হবে বলেন, আই ওয়াজ নট প্লেইং। হি ওয়াজ নট প্লেইং। এইবার দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা একই রকম হবে, শুধু অল্প একটু পরিবর্তন করেছি, কি করেছি, আমি ক্রিকেট খেলতে থাকবো না, ভবিষ্যতে চলমান অবস্থা, কিন্তু সেটা নেগেটিভ, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট, আই ওয়ন্ট বি, এই তিনটা মনে রাখবেন, আই অ্যাম প্লেইং, আই অ্যাম নট প্লেইং, আমি খেলছি, আমি খেলছি না। এইটা দেখেন, আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ নট প্লেইং, আই উইল বি প্লেইং, আই ওয়ন্ট বি প্লেইং, আমি খেলতে থাকবো, আমি খেলতে থাকবো না। তুমি গাড়ি চালাইতেছো না, কি হবে, ইউ আরএন্ট ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাইতেছিলে না, এই আর নটের জায়গায় ওয়ার নট হবে, ইউ ওয়ারেন্ট ড্রাইভিং আ কার। তুমি গাড়ি চালাইতে থাকবে না, ইউ ওন্ট বি ড্রাইভিং আ কার, কি হবে, ইউ ওন্ট বি ইউ ড্রাইভিং ওয়ান্ট আ বি কার। ড্রাইভিং হুম, এ কার। এইবার দেখেন এখানে প্রশ্নবোধক করেছি, সে কি বাজারে যাইতেছে, এইটার অ্যাফার্মেটিভ কি হয়, সে বাজারে যাইতেছে, হি ইজ গোয়িং টু মার্কেট, হি ইজ গোয়িং টু মার্কেট। তো এইখানে একটা অক্সিলারি ভার্ব আছে না, ইজ, দুইটা ভার্ব, ইজ একটা ভার্ব, গো একটা ভার্ব, গোয়িং একটা ভার্ব। তো এটাকে প্রশ্নবোধক করতে গেলে প্রথমে অক্সিলারি ভার্বটা সামনে আসে, আর কোনো পরিবর্তন না, ইজ হি গোয়িং টু মার্কেট, কি হবে বলেন, ইজ হি গোয়িং টু মার্কেট। ইজ হি গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাইতেছিল, ঈদের পরিবর্তে শুধু অজ, অজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাইতেছিল, সে কি বাজারে যেতে থাকবে, এই যেতে থাকবে ইংরেজি কি, উইল হি বি গোয়িং টু দ্য মার্কেট। ইয়েস, এইবার আপনি বুঝতে পেরেছেন, উইল হি বি গোয়িং টু দ্য মার্কেট। এইবার দেখেন, তুমি গাড়ি চালাইতেছো, ইউ, ইউ সরি, তুমি কি গাড়ি চালাইতেছো, আর ইউ ড্রাইভিং এ কার, তুমি কি গাড়ি চালাইতেছিলে, ওয়ার ইউ ড্রাইভিং এ কার, তুমি কি গাড়ি চালাইতে থাকবে, উইল ইউ বি ড্রাইভিং এ কার। অর্থাৎ মনে রাখবেন, এই জায়গাতে আমরা কখনো ব্যবহার করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হলে প্রথমে অক্সিলারি ভার্ব ইজ আসবে, পাস্ট টেন্সে হলে ওয়াজ আসবে,
আর ফিউচার টেন্সে হলে উইল বিটা আগে আসবে, উইল বি একসঙ্গে দিতে হবে। একসঙ্গে না, প্রথমে উইল তারপর সাবজেক্ট। এইটা দেখেন, সে কি বাজারে যেতে থাকবে, আমরা অনেকে এইভাবে লিখে ফেলি, উইল বি হি গোয়িং টু মার্কেট। না, এভাবে লিখবো না, আমরা প্রথমে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট দিব। উইল হি বি গোয়িং টু মার্কেট, সে কি ভাত খেতে থাকবে। উইল হি বি ইটিং রাইস, তুমি কি বাড়িটা তৈরি করতে থাকবে। উইল ইউ বি মেকিং দ্য হাউস। এইবার এটা আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ দেখবো। দেখেন, আই অ্যাম আই নট ইউজ করাই ভালো, অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট। নট প্লাস সাবজেক্ট, দেখেন অ্যাম হচ্ছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট রয়েছে আই, তারপরে কি অ্যাম আই নট। যেমন এইন্ট, এই অ্যাম নট কে বলা হচ্ছে এইন্ট, ইনফর্মাল হয়ে যায়। অ্যাম আই নট রিডিং এ বুক, আমি কি বই পড়ছি না, অর্থাৎ আমি একটা বই পড়ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আজকে ভালো থাকতে লেট হয়ে গেল। আচ্ছা, সমস্যা নাই, লেট হতেই পারে, আমরা তো স্বাভাবিক বিভিন্ন কাজে থাকতে পারি। আহ, যাই হোক, সবাই, মাকসুদা আপা আজকে জয়েন করেছেন, সবাই মোটামুটি জয়েন করেছে, ধন্যবাদ। আচ্ছা, তো আমি কি বই পড়ছি না, এম আই নট। ট্রেনিং ছিল তো ভাই, হুম 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 ছিল, বাসায় ফিরছি 10:30টায়, তারপরে আর শরীর ছিল না, এত মাথা ভবা করছে যে হাত মুখ দিয়ে ঘুমায় গেছে। আজকে সমস্যা ওই নেই, ট্রেনিং। এমনিতে বাসায় ঢুকছি, হুম হুম। ঢুকে অন করছি। রাজশাহীতে কি বর্ষা হচ্ছে? ভাইয়া ঝিরঝির বৃষ্টি হচ্ছে কিন্তু গরম সে আছেই। ও আচ্ছা, রাজশাহীতে একটু একটু বেশি গরম থাকে, খুলনাতে কিন্তু আজকে সারাদিনই প্রায় বর্ষা, এখনো একটু হচ্ছে গুড়ি গুড়ি, সকাল থেকেই শুরু হয়েছে, এখনো চলছে আর কি, আগামীকালও হয়তো থাকবে। লঘুচাপের কারণে বর্ষাটা সারা বাংলাদেশে বেশি হবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তো এখানে একটু বেশিই হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো কিন্তু আমরা, গরম, হুম, গরমটা তো কম। হ্যাঁ হ্যাঁ, গরম কমবে, আমাদের এখানে একটু কমে গিয়েছে, খুলনাতে এখন মোটামুটি একটু ঠান্ডা, আবহাওয়াটা একটু শীতল হয়েছে। আচ্ছা, তো দেখেন, বলা হচ্ছে যে এম আই নট ইউজ করব এখানে, আমি কি বই পড়ছি না, এম আই নট রিডিং এ বুক। হুম তুমি কি বই পড়ছিলে না, তাহলে এখানে তুমি হলে ফার্স্ট টেন্সে ওয়ার হবে, ওয়ারেন্ট ইউ রিডিং আ বুক, তুমি কি বই পড়তে থাকবে না, ওন্ট ইউ বি রিডিং এ বুক। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের নেগেটিভ হলে এম এর সঙ্গে এম আই নট, পাস্ট টেন্স হলে অজ বা ওয়ার এর সঙ্গে নট, আর ফিউচার টেন্স হলে উইল নট কে বলা হচ্ছে ওন্ট। এই ওন্ট এর পরে সাবজেক্ট বলবে, তুমি কি বই পড়তে থাকবে না, ওন্ট ইউ বি রিডিং এ বুক। সে কি বাজারে যাইতে থাকবে না, ইজেন্ট হি গোয়িং টু মার্কেট, সে বাজারে যাইতেছে না, সে কি বাজারে যাইতেছে না, ইজেন্ট হি গোয়িং টু মার্কেট। হুম এখানে আমরা চারটা সেন্টেন্স এবার একসঙ্গে দেখবো। অ্যাফার্মেটিভে দেখবো সে বাজারে যাচ্ছে, নেগেটিভে দেখবো সে বাজারে যাচ্ছে না, সে কি বাজারে যাচ্ছে, ইন্টারোগেটিভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভ হবে সে কি বাজারে যাচ্ছে না। বাক্য চারটা কি হবে, সে বাজারে যাচ্ছে, একেবারে সহজ, হি ইজ গোয়িং টু মার্কেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে বাজারে যাচ্ছে না, হি ইজেন্ট গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাচ্ছে, ইজ হি গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাচ্ছে না, ইজেন্ট হি গোয়িং টু মার্কেট, ইজেন্ট হি গোয়িং টু মার্কেট। এখন এই যে চারটা নিয়ম দেখেন, এই চারটা দিয়ে আমি যদি ভার্ব চেঞ্জ করে দেই, আপনারা অবশ্যই পারবেন কিভাবে। সে বাজারে যাচ্ছে, এইটা না বলে আমি যদি বলি সে মাছ ধরছে, হি ইজ ক্যাচিং ফিশ, এইটা দিয়ে মাকসুদা আপা একটু বলবেন কি, বা রুমা আপা, হুম বা বিলকিস আপা, অন্য কেউ একটু বলবেন। He, বলেন, যে he কোনো is একজন। catching fish. হুম He is not catching fish. হুম Is he catching fish? হুম তারপরে হচ্ছে isn't he catching fish? থ্যাংক ইউ, ইজেন্ট হি ক্যাচিং ফিশ। অন্য কেউ একটু বলবেন, শিলা আপা। এখানে ক্যাচিং চেঞ্জ করে আপনাকে যদি দেই, দে আর সিঙ্গিং আ সং, তারা একটা গান গাচ্ছে, কি হবে, চারটা বলতে They হবে। are singing, they are singing a song. হুম They are not singing a song. হুম Are they singing a song? হুম Aren't they singing a song? থ্যাংক ইউ, আরেন্ট দে সিঙ্গিং এ সং। অর্থাৎ এখানে বাক্যটা এভাবে সাজাতে হবে, প্রথমে নেগেটিভ করতে হবে, তারপর প্রথমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এইটা মোটামুটি কন্টিনিউয়াস টেন্সটা জানলাম, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু কথা বলবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে কি, কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে। যেমন আমি ভাত খেয়েছি, সেই স্কুলে গিয়েছে, বাবা বাড়ি এসেছে, হুম তারা এই মাত্র খেলা শেষ করেছে। অর্থাৎ এখানে কিছু বাক্য রয়েছে, আমরা ক্রিকেট খেলেছি, সে ইংরেজি শিখেছে, আমি একটা গাড়ি চালিয়েছি। বাক্যগুলো গঠন প্রণালী কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন। কেমন দেখেন, বলা হচ্ছে আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট, তুমি ইংরেজি শিখেছো, ইউ হ্যাভ লার্নড ইংলিশ।
অর্থাৎ এখানে স্ট্রাকচারটা মনে রাখলে আমরা অবশ্যই পারবো। সাবজেক্ট দিতে হবে কর্তা, সাবজেক্ট বা কর্তা। এই কর্তা অনুসারে একটা সাহায্যকারী ক্রিয়া দিতে হবে, হ্যাজ বা হ্যাভ। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ। এরপর ভার্বের V3 হয়, আই হ্যাভ ইটেন। তারপর ইটেন। দিতে হবে অবজেক্ট রাইস, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি একটা জামা কিনেছি, আই হ্যাভ বট এ শার্ট, আই হ্যাভ বট এ শার্ট। আমি একটা বাড়ি তৈরি করেছি, আই হ্যাভ মেড এ হাউস। আচ্ছা, তারা একটা চিঠি লিখেছে, দে হ্যাভ রিটেন এ লেটার। এইভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো বলবো। আচ্ছা, আমরা সরাসরি আজকে কিছু স্পোকেনের রুল দেখে আসি, তারপর আমরা প্রেজেন্টেশনটা নিব। আমাদের স্পোকেনের রুলের ভিতরে আজকে আমরা গত ক্লাসে খুব ইম্পর্টেন্ট কিছু রুল দেখেছিলাম, সেইগুলা থেকে আপনারা কি কেউ কিছু করেছেন বা কেউ কিছু একটু করতে পারবেন? গত ক্লাস থেকে যারা পাঠিয়েছেন বা তৈরি করে রেখেছেন, এমন যদি একটু বলতেন তাহলে ভালো হইতো। করেছি কিন্তু মানে আপনাকে পাঠাইনি স্যার, আচ্ছা এমনি আচ্ছা, এটা আমাকে করেছি। একটু পাঠাবেন, হ্যাঁ আজকে পাঠাবেন। লেখার জি প্রয়োজনে, স্যার। লিখতে গেলে অনেক টাইম লাগে তো। আপনি হচ্ছে বলে বলে পাঠাবেন, আপনি রেকর্ড করবেন, বলবেন বলবেন আর রেকর্ড করবেন, এটা দিলে আমার জন্য সুবিধা হবে, তাহলে আমাকে ওই লেখাটাও পড়তে আর বেশি টাইম লাগবে না। যেমন দেখেন এখানে বর্তমান কালে একটা রুল দেখাচ্ছে যে আমার মনে হচ্ছে তারা আগ্রহী নয়, আমার মনে হচ্ছে আমি আমার চাবিটা ভুলে রেখে এসেছি, আমার মনে হচ্ছে সে সত্য কথা বলছে না। এই মনে হচ্ছে বা মনে হচ্ছে না, এই ধরনের কথা আমরা ইট সিমস ব্যবহার করি। ইট সিমস, ইটের পরে আমরা সিমস ব্যবহার করি। ইট সিমস আই ফরগট মাই কিস। আমার মনে হচ্ছে আমি আমার চাবিগুলো ভুলে গেছি। মনে হচ্ছে সে আসছে না, ইট সিমস শি ইজ নট কামিং। মনে হচ্ছে তারা আগ্রহী নয়, ইট সিমস দে আর নট ইন্টারেস্টেড। মনে হচ্ছে আমরা পথ হারিয়ে ফেলেছি, ইট সিমস উই আর লস্ট দ্য পথ। হ্যাঁ, তারপর ওয়েব, মনে হচ্ছে এটি সঠিক নির্বাচন, ইট সিমস দিস ইজ দ্য রাইট চয়েস। মনে হচ্ছে সে সত্য কথা বলছে না, ইট সিমস হি ইজ নট টেলিং দ্য ট্রুথ। এইখান থেকে আপনি তৈরি করে বাক্য বলতে পারেন যে আমার মনে হচ্ছে আমার গায়ে জ্বর আসছে, আমার মনে হচ্ছে লোকটি আর বেশি দিন বাঁচবে না, আমার মনে হচ্ছে আজই রাত্রে বৃষ্টি নামবে। এই ধরনের বাক্যগুলো আমরা ইট সিমস ব্যবহার করব। ইট সিমস, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। এরপর একটা রুল আমরা একটু দেখি, যেমন স্যার বর্তমান ইটস, কালে। স্যার ইট সিমস এর পরে ইনডেফিনিট টেন্স হতে পারে। হ্যাঁ, ওখানে তারপরে টেন্সটা যেমন থাকবে তেমন আপনি ব্যবহার করবেন, টেন্স অনুসারে আপনার বাক্যটা ব্যবহার হবে। যেমন দেখেন এই 10 নাম্বারটা, মনে হচ্ছে সে সত্য কথা বলছে না। তাহলে এই বলছে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা কন্টিনিউয়াস। নেগেটিভ, কন্টিনিউয়াস টেন্সের একটা নেগেটিভ, বলছে না। তাহলে আপনাকে সেই অনুসারে বাক্যটা সাজাতে হবে কিভাবে? ইট সিমস, হ্যাঁ, ইট সিমস এটা মনে হচ্ছে কি হি ইজ নট টেলিং দ্য ট্রুথ। আর যদি বলা হয় মনে হচ্ছে সে সত্য কথা বলছে, ইট সিমস হি ইজ টেলিং দ্য ট্রুথ। হ্যাঁ, টেলিং দ্য ট্রুথ। আর যদি বলা হয় মনে হচ্ছে সে সত্য কথা বলছে না, ইট সিমস হি ইজ নট টেলিং দ্য ট্রুথ। অর্থাৎ এখানে টেন্সটা যেমন হবে সেইভাবে আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এরপর একটা রুল দেখবো, আমি অভ্যস্ত। বর্তমান কালে আমি কোনো কাজ করতে অভ্যস্ত এমন বুঝালে আপনাকে ব্যবহার করতে হবে আই অ্যাম ইউজ টু। আই অ্যাম ইউজ টু এটা ব্যবহার করব। যেমন দেখেন এটা, আই অ্যাম ইউজ টু। যেমন আমি অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আই অ্যাম ইউজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এই রুলটা একটু দেখি। যেমন উম, সে দেরি করে কাজ করতে অভ্যস্ত, শি ইজ ইউজ টু ওয়ার্কিং লেট। মনে রাখবেন এখানে বেশিরভাগ জায়গায় বা প্রত্যেকটা জায়গায় ভার্বের পর আইএনজিটা দিতে হবে। যেমন তারা ঝাল খাবার খেতে অভ্যস্ত, দে আর ইউজ টু ইটিং স্পাইসি ফুড। স্পাইসি ফুড অর্থ ঝাঁঝালো খাবার, যে খাবারে ঝাল থাকে। এখানে এটা বলা যায় না, শি ইউজ টু ওয়ার্ক স্লোলি। ওয়াকিং স্লোলি, এটা দিতে হবে। আচ্ছা, ওয়ার্কিং স্লোলি। তারপর দেখেন সে প্রতিদিন সকালে দৌড়াতে অভ্যস্ত, শি ইজ ইউজ টু রানিং এভরি মর্নিং। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত, আম ইউজ টু স্পিকিং ইংলিশ। মনে হয় চলমান। ওইটাতে অবশ্যই, আমরা আইএনজি হ্যাঁ করবো। চলমান, অর্থাৎ আর চলমান বর্তমান যদি কালে। না থাকে তাহলে একদমই বর্তমান কালে আমরা অভ্যস্ত, ইনডেফিনিট করবো। বর্তমান কালে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি বা অভ্যস্ত এমন বুঝালে কিন্তু এই ইউজ টু। বর্তমান কালে যদি অতীত কালে হতো তখন এখানে, ওয়াজ। যেমন আমি প্রতিদিন একটি ডিম খেতে অভ্যস্ত ছিলাম বা আমি নদীতে প্রতিদিন সাঁতার কাটতাম, এখানে সাবজেক্টের পরে শুধু ইউজ টু,
হি ইউজ টু ইট অ্যান এগ এভরি ডে, আই ইউজ টু ইট অ্যান এগ এভরি ডে, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। অর্থাৎ অতীতকালে নিয়মিত অভ্যাস হলে সাবজেক্টের পর ইউজ টু, আর যেহেতু বর্তমান কালে, এখানে বর্তমান কালে হলে কি করতে হবে, সাবজেক্টের পরে একটা অ্যামিজার দিতে হয়। যেমন সে দেরি করে কাজ করতে অভ্যস্ত, তারা ঝাল খাবার খেতে অভ্যস্ত। এই যে তারা ঝাল খাবার খেতে অভ্যস্ত বর্তমান কালে, জন্য দের পরে একটা ভার্ব বসবে, দে আর ইউজ টু ইটিং স্পাইসি ফুড। আমরা ঠান্ডা আবহাওয়ার জন্য অভ্যস্ত, উই আর ইউজ টু কোল্ড ওয়েদার। সে প্রতিদিন সকালে দৌড়াতে অভ্যস্ত। আমরা দলে কাজ করতে অভ্যস্ত, দল বেঁধে, উই আর ইউজ টু ওয়ার্কিং ইন টিমস, উই আর ইউজ টু উই আর ইউজ টু ওয়ার্কিং ইন টিমস। সে দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু, হি ইজ ইউজ টু ওয়ার্ক হবে এখানে, ফর লং টাইম, ফর দ্য লং টাইম। আচ্ছা, তারপর দেখেন এইগুলা হচ্ছে বর্তমান কালের কোনো অভ্যাস বোঝালে এখানে কি করতে হবে, বর্তমান কালের কোনো অভ্যাস বোঝালে আই অ্যাম ইউজ টু, হি ইজ ইউজ টু, দে আর ইউজ টু, এটা বসাতে হবে। এরপর একটা দেখবো, আমরা প্রতিদিন কারোর সাথে কথা বলতে গেলে এই জায়গাটা আমরা ব্যবহার করবো, এই রুলটা। আপনি কি বিরক্ত হবেন, উড ইউ মাইন্ড এর ব্যবহার। উড ইউ মাইন্ড এর অর্থ হচ্ছে আপনি কি বিরক্ত হবেন, ব্যবহার করা হয় বিনয়ের সাথে কিছু অনুরোধ করার জন্য। কাউকে আপনি বিনয়ের সাথে যখন কিছু অনুরোধ করবেন তখন উড ইউ মাইন্ড হয়। হুম যেমন দেখেন, আপনি কি আমাকে সাহায্য করবেন, উড ইউ মাইন্ড হেল্পিং মি। অর্থাৎ এখানে উড ইউ মাইন্ড এর পরে যে ভার্বটা দিবেন, এই ভার্বটা কিন্তু ভার্বের পর আইএনজি হবে। কি হবে, ভার্বের পর আইএনজি হবে। যেমন দেখেন, আপনি কি আমাকে সাহায্য করবেন, উড ইউ মাইন্ড হেল্পিং মি। আপনি কি দরজা বন্ধ করবেন, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। প্রথমে উড ইউ মাইন্ড, হ্যাঁ, এইটা বসাবেন, উড ইউ মাইন্ড একত্রে বসাতে হবে। তারপর কি দিতে হবে, মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। আপনি কি একটু অপেক্ষা করবেন, উড ইউ মাইন্ড ওয়েটিং ফর এ হোয়াইল। আপনি কি আমাকে আপনার কলমটি দিবেন, উড ইউ মাইন্ড লেন্ডিং মি ইওর পেন। আপনি কি, আমি যদি এখানে বসি আপনি কি কিছু মনে করবেন, উড ইউ মাইন্ড ইফ আই সিট হেয়ার। অর্থাৎ ভদ্রতার সাথে বিনয়ের সাথে কারো কাছে আপনি কিছু জানতে চাইলে তখন উড ইউ মাইন্ড ব্যবহার করবেন। এই ব্যবহারটা এই ল্যাঙ্গুয়েজে কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে থাকে। উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন খাবারটা খেতে, আপনি কি কিছু মনে করবেন আমার সঙ্গে অপেক্ষা করতে। অর্থাৎ এখানে উড ইউ মাইন্ড ব্যবহার করবেন। স্ট্রাকচারটা কি হয়, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি হয়, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি হয়। Would you mind, sir, last এটা would you mind if I sit here হ্যাঁ, sitting? উড ইউ মাইন্ড ইফ আই সিটিং হেয়ার। আচ্ছা, আপনি কি এখানে, হ্যাঁ অবশ্যই এখানে আইএনজি দিতে হবে। এখানে কিন্তু Yes, sir. আপনাকে উড ইউ মাইন্ড এর পর ভার্বের পর আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। আপনি কি আমাকে সাহায্য করবেন, উড ইউ মাইন্ড হেল্পিং মি। আপনি কি দরজা বন্ধ করবেন, অর্থাৎ স্ট্রাকচার হবে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার। মানে অবশ্যই বলছি এখানে সিটিং, হ্যাঁ। তারপর একটা দেখেন, বলা হচ্ছে কতদিন। আমরা যদি কারো কাছে এরকম প্রশ্ন করি যে তুমি কতক্ষণ অপেক্ষা করছো, কত, এই কত সময়, কত দিন, এটা হলে হাউ লং ব্যবহার করতে হবে। তুমি সেখানে কতদিন ছিলে, এটা কতক্ষণ সময় নিবে, তারা কতদিন ধরে বিবাহিত, সিনেমাটি কতক্ষণ চলবে, তারা কতদিন থেকে বন্ধুত্ব করেছে বা তারা কতদিন থেকে বন্ধু। এই ধরনের বাক্যগুলা আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব, হাউ লং প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। হাউ লং প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। হাউ লং ব্যবহার করা হয় কোনো কাজ বা পরিস্থিতি চলতে থাকা সময়কাল জিজ্ঞাসা করতে। কোনো কাজ কতক্ষণ ধরে চলবে এমন একটা পরিস্থিতি বোঝালে সেখানে হাউ লং ব্যবহার করা হয়। কতক্ষণ ধরে চলবে, কতক্ষণ অপেক্ষা করছো, তুমি এখানে কতক্ষণ অপেক্ষা করছো, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। তুমি সেখানে কতদিন ছিলে, হাউ লং ডিড ইউ স্টে দেয়ার। হুম সেখানে পৌঁছাতে কত সময় লাগবে, আপনি বাসে উঠেছেন, বলছেন খুলনায় আসবেন, আপনি কন্ডাক্টরকে বলছেন ভাই খুলনাতে পৌঁছাতে বা সেখানে পৌঁছাতে কত সময় লাগে, হাউ লং ডাজ ইট টেক টু রিচ দেয়ার। হাউ লং ডাজ ইট টেক টু রিচ দেয়ার। তুমি তাকে কতদিন থেকে চেনো, হাউ লং হ্যাভ ইউ নো হিম। কি বললাম, হাউ লং হ্যাভ ইউ নো হিম। সিনেমাটি কতক্ষণ চলবে, হাউ লং উইল দ্য মুভি উইল স্টে বা উইল গোয়িং। তারপর সেখানে পৌঁছাতে কত সময় লাগে, হাউ লং ডাজ ইট টেক টু গো দেয়ার। তারা কতদিন থেকে বন্ধু, হাউ লং হ্যাভ দে বিন ফ্রেন্ডস। এখানে বি মানে কিন্তু হওয়া, আর এই বিনটা কেন হয়েছে,
তারা কতদিন ধরে বন্ধুত্ব করেছে, বন্ধু হইয়াছে। বি মানে হওয়া, আর বি ভার্বের কিন্তু ভি3, যেমন ইট ভার্বের ভি3 হচ্ছে ইটেন, ইট এট ইটেন, আর এই বি ভার্বেরও ভি3 হচ্ছে বিন। হাউ লং হ্যাভ দে বিন ফ্রেন্ডস, তারা কতদিন থেকে বন্ধু হয়েছে, ব্যবহারটা ঠিক এমন হবে। তারপর দেখেন আরো একটা রয়েছে উড ইউ মাইন্ডের পরে আরেকটা রুল আছে উড ইউ লাইক, আপনি কি চান, ব্যবহার করা হয় কোনো কিছু প্রস্তাব বা অফার করার জন্য। উড ইউ লাইক, কাউকে আপনি অফার করছেন যে আপনি কি কিছু কফি খাবেন, আপনি কি কিছু, আপনি আমাদের সাথে যোগ দিতে যাবেন, আপনি কি রাতের খাবারের জন্য বাইরে যাবেন, তাহলে কি হবে উড ইউ লাইক সাম কফি, আপনি কি কিছু কফি পান করবেন, আপনি কি আমাদের সাথে যোগ দিতে চান, উড ইউ লাইক টু জয়েন আস, উড ইউ লাইক টু জয়েন উইথ আস, আপনি কি রাতের খাবারের জন্য বাইরে যেতে চান, উড ইউ লাইক টু গো আউট ফর ডিনার, কি হবে উড ইউ লাইক টু গো আউট ফর ডিনার, আপনি কি রাতের খাবারের জন্য বাইরে যেতে চান, এটা হবে উড ইউ লাইক প্লাস নাউন অথবা ভার্ব। উড ইউ লাইক এর পরে নাউনও দিতে পারেন, ভার্বও দিতে পারেন। এইটাই যেমন দেখেন উড ইউ লাইক সাম কফি, এই কফিটা হচ্ছে নাউন, তো উড ইউ লাইক এর পরে নাউনও দিতে পারবেন, ভার্বও দিতে পারবেন। হ্যাঁ, তারপর দিতে পারেন যে আপনি কি কিছু আহ, পোশাক কিনবেন, আপনি কি কিছু সময় অপেক্ষা করতে চান, বা আপনি কি এখন বিরিয়ানি খেতে চান, উড ইউ লাইক টু ইট বিরিয়ানি, হ্যাঁ উড ইউ লাইক টু ওয়েট ফর, উড ইউ লাইক ফর সাম টাইম। অর্থাৎ এখানে উড ইউ লাইক অর্থ হচ্ছে কি কাউকে কোনো কিছু প্রস্তাব করা হয় ভদ্রভাবে, যে আপনি কি এখন সেখানে যাবেন, আপনি কি এখন খাবেন, আপনি কি কিছু চা পান করবেন, আপনি কি কিছু কফি পান করবেন, এটা উড ইউ লাইক প্লাস নাউন অথবা ভার্ব দিলে হবে। এরপর একটা ব্যবহার হয়, সেটা হচ্ছে আমার ইচ্ছা করছে না। উড ইউ লাইক দিয়ে দেখেন এখানে আরো ব্যবহার রয়েছে, আপনি কি আমাকে সাহায্য করতে চান, এখানে করতে চান বলতে কি লাইক মানে পছন্দ করা, আপনি কি আমাকে সাহায্য করতে পছন্দ করেন, উড ইউ লাইক টু হেল্প ইউ বা হেল্প মি, আমাকে এখানে উড ইউ লাইক মি টু হেল্প ইউ, ও আপনি কি আমাকে সাহায্য করতে চান, বাক্যটা ভুল আছে, এরকম হবে উড ইউ লাইক টু হেল্প মি, এখানে ইউ দিয়েছে, উড ইউ লাইক টু হেল্প মি। আপনি কি এক গ্লাস পানি চান, উড ইউ লাইক টু গ্লাস, উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, আপনি কি সিনেমা দেখতে চান, উড ইউ লাইক টু ওয়াচ এ মুভি। অর্থাৎ এই বাক্যগুলো কিন্তু উড ইউ লাইক দিয়ে ব্যবহার করবেন। এরপর আই ডোন্ট ফিল লাইক, এর অর্থ হচ্ছে কি আমার ইচ্ছা। ওয়ালাইকুম আসসালাম আপা, গুড ইভিনিং, কেমন আছেন? ওকে, সমস্যা নেই, আপনি যে ক্লাসটাতে জয়েন করেছেন। হুম। So jam due to cause of it is raining from since morning. Yes, yes. It has been raining since morning. Thank you for joining the class. Okay, thanks and going on the class. Thank you. তো এখানে বলা হচ্ছে যে আমরা একটা রুল দেখছি যে আমার ইচ্ছা করছে না, এমন কথা আমরা কিভাবে বলি, আই ডোন্ট ফিল লাইক, আমার ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক ব্যবহার করা হয় কিছু করার ইচ্ছা করছে না এমন অর্থে, যেমন আই ডোন্ট ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি, আই ডোন্ট ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন দেখেন আমার আজ বাইরে যেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট টুডে, আমার আজ বাইরে যেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট টুডে। আমার বা সে এখন খেতে ইচ্ছুক নয়, সে এখন খেতে ইচ্ছুক নয়, শি ডাজেন্ট ফিল লাইক ইটিং নাও, তারা তারা আজ কাজ করতে ইচ্ছুক নয়, দে ডোন্ট ফিল লাইক, দে ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং টুডে। আমি কথা বলার ইচ্ছা করছি না, আই ডোন্ট ফিল লাইক টকিং, হ্যাঁ সে টিভি দেখার ইচ্ছা করছে না, হি ডাজেন্ট ফিল লাইক ওয়াচিং টিভি। হ্যাঁ আমরা আজ ব্যায়াম করার ইচ্ছা করছি না বা আমরা আজ ব্যায়াম করতে চাচ্ছি না, উই ডোন্ট ফিল লাইক এক্সারসাইজিং টুডে। অর্থাৎ রুলটা হবে এরকম, ডোন্ট ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি, ডোন্ট ফিল লাইক পর ভার্বের পর আইএনজি। তারা ভ্রমণ করতে, তাদের ভ্রমণ করতে ইচ্ছা করছে না, দে ডোন্ট ফিল লাইক ট্রাভেলিং, দে ডোন্ট ফিল লাইক ট্রাভেলিং, এই ট্রাভেল বলা যাবে না, ভার্বের পর আইএনজি দিতে হবে। ডোন্ট ফিল লাইক, হ্যাঁ সাবজেক্ট প্লাস ডোন্ট ফিল লাইক, তারপর ভার্বের পর আইএনজি দিবেন। ইটিং, I don't feel like eating biryani, I don't, yes, I don't feel like cooking today। মনে করেন এই কষ্ট করে বাসায় এসেছেন, এখন আর রান্না করতে ইচ্ছা করছে না, তো আপনি বলছেন যে আমার আমার আজ রান্না, গ্রেট, হ্যাঁ আমার আজ রান্না করতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক কুকিং টুডে। অথবা বলতে পারেন আমার আজ বাইরে যেতে ইচ্ছা করছে না, আমার আজ ঘুরতে যেতে ইচ্ছা করছে না, বা এই বর্ষায়
এই বৃষ্টিতে আমার আজ অফিসে যেতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক গোয়িং টু অফিস টুডে। হ্যাঁ হ্যাঁ ইয়েস। হ্যাঁ হ্যাঁ, সামনে ঈদ চলে আসছে, ঈদের বোনাসও দিবে না, বেতনও দিবে না, তো এইগুলো আমরা ডোন্ট ফিল লাইক ব্যবহার করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, যাক তাহলে তো ভালো, অনেকেই কিন্তু এখনো পাইনি বিভিন্ন অফিসে যারা জব করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার জন্য পাঠাই দিয়েন, আমরা বোনাস পাবো না। হ্যাঁ হ্যাঁ, এটা রুম রুম 78। হ্যাঁ মানে বোনাস পাইছেন 78? হ্যাঁ হ্যাঁ, শুধু বোনাস। তাহলে বেতন কত আবার এবার চিন্তা করে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি না? বাড়ির কাছে বাড়ি হইলে আপনি কিছু কুরবানিতে দেয় না, একটা বোনাস দেয়। একটাই বোনাস দেয়, একটাই দেয়। হ্যাঁ হ্যাঁ সবাইকে treat দিবে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ঢাকাতে যারা রয়েছেন, ঢাকাতে একদিন আসলে ঢাকায় একটা ভালো জায়গায় বসে বা প্রয়োজনে আপার বাসাতে আমরা একটা ট্রিট দিব। হ্যাঁ, এটা একটা মানে প্রোগ্রাম রয়েছে। অবশ্যই অবশ্যই, আপনি ঢাকায় রয়েছেন এবং আপার বাসাটা বা মানে উনি একজন খুব মিশুক লোক, এবং উনি একজন একটা বড় চাকরিজীবী, আপনারা হয়তো জানেন কিনা জানি না, পার্সোনালি ব্যাপার। তো আপার জন্য সবাই আমরা দোয়া করব। উনি এই বয়সেও এতটা চেষ্টা করতেন ইংলিশটা শেখার জন্য, এবং ওনার ছেলেমেয়েরা বাইরে থাকে, তো ওনাকে সব সময় হয়তো উনি যখন অবসরে চলে যাবে, বাইরে যেতে হবে, বেড়াতে যাবে, তো তখন কিন্তু ল্যাঙ্গুয়েজটা শেখা খুবই দরকার। এই জন্য ল্যাঙ্গুয়েজটা অবশ্যই। প্রথম বাধাটা কখন আসে জানেন? প্রথম বাধাটা আসে আপনি যখন এয়ারপোর্ট থেকে নামবেন। মনে করেন আপনার ছেলে আপনাকে রিসিভ করতে আসেনি, সে তার কর্মে রয়েছে। হুম, এবার আপনি আপনি যখন কানাডাতে বা আমেরিকাতে বা যে কোনো দেশে আপনি ল্যান্ড করলেন, প্লেন থেকে আপনি নামলেন, নেমেই কিন্তু ওখানে যারা ট্যাক্সি ড্রাইভার বা আপনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনি লোকাল যে কোনো গাড়িতে ওঠেন, আপনাকে তো ঠিকানাটা বলতে হবে যে আমি অমুক ঠিকানায় যাব, আমার ছেলের বাসায় যাব, আমি কোথায় গিয়ে নামবো, আপনাকে দুবার বাস বা ট্রেন চেঞ্জ করতে হবে। তো তাদের সাথে যে ড্রাইভার গুলা থাকবে ওই দেশে, তারা তো ইংলিশে বলবে। হুম, তারা তো বাংলা বুঝবে না, তাদের সাথে আপনাকে ইংলিশে স্পিকিং। আগে ও তারপর পরীক্ষা হ্যাঁ, দিতে হয়। আমাদের দেশে ইমিগ্রেশন বা ওই দেশেও ওই ইমিগ্রেশনের কিছু দেশের কাজকর্ম ইমিগ্রেশন। থাকে। হ্যাঁ, ইমিগ্রেশনে কিন্তু ওখানে যারা থাকে অফিসাররা, তারা কিন্তু আপনার পাসপোর্ট চাইবে, বলবে যে প্লিজ গিভ মি ইউর পাসপোর্ট, প্লিজ শো ইউর পাসপোর্ট। তো এইভাবে আপনাকে ওইখান থেকে প্রত্যেকটা জায়গায় আপনি ফিল করবেন যে ল্যাঙ্গুয়েজটা কত গুরুত্বপূর্ণ। স্যার, আই অলসো ফেসড রিটার্ন দিলে আমার তো মনে হচ্ছে আমার তো সবসময় একটা সংকুচিত বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, শিলা আপা বলছে যে আই অলওয়েজ ফিল দিস সিচুয়েশন। আসলে যারা আমরা বিদেশ গিয়েছি তারা আমরা এটা কিন্তু ভালোভাবে বুঝতে পারি যে আসলে কতটা প্রয়োজন। আরো একটা বিষয় দেখেন, আপনার আপনার অ্যাকসেন্টটা প্রয়োজন নাই। আপনি আমি ইসে গিয়েছেন, ইউকে তে গিয়েছেন, এখন ইউকে তে গিয়ে দুবাইতে তো ইয়েস হিন্দি বলে, কিন্তু হিন্দিটা হচ্ছে হিন্দি ইংলিশ বলে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়াতে হিন্দি এবং ইংলিশ চলে, কিন্তু আপনি আমেরিকাতে বা হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়াতে ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি। ওরা হিন্দিও বোঝে। মানে ইংলিশ বাংলা হ্যাঁ হ্যাঁ, মালয়েশিয়া বলেন, মধ্যপ্রাচ্যের যত দেশ, কাতার, দুবাই, ওমান, সিঙ্গাপুর, প্রত্যেকটা জায়গায় ইংলিশ। তো ওইখানে আপনি মনে করেন ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারেন না, আপনি জাস্ট আমাদের মতো করেই বলবেন, তাও কিন্তু ওরা বুঝতে পারবে। কিন্তু বুঝতে পারবে। আপনাকে কিন্তু আপনাকে শর্ট শর্ট করে শর্ট শর্ট করে বলছি তো আপনি বুঝতেছেন। ইয়েস ইয়েস বুঝতে পারে। এবং ওরা এইটা তখন বোঝে যে ইনি বাঙালি মানুষ, ইনার সঙ্গে যখন উনিও আপনার সঙ্গে কথা বলে, দেখবেন শর্ট শর্ট করে এবং স্লো স্লো করে কথাগুলা বলে, যেন আপনি বুঝতে পারেন। ইয়েস। তো এই জন্য বলছি, অ্যাকসেন্টটা আপনি শিখতে পারেন আর না পারেন, কথা বলাটা আপনাকে শিখতে হবে, আপনাকে ফ্লুয়েন্সি আনতে হবে। ফ্লুয়েন্সিটা কি? আপনার মনের ভিতরে যা বাংলায় আসছে ঠিক সেই সেন্টেন্স গুলা যেন আপনি ইংলিশে বলতে পারেন। এই প্রত্যেকদিনই তা বলতে থাকি স্যার, অবশ্যই, সবসময়। আপনি তো আমাকে অনেক কাজ পাঠান, আমি দেখেছি, আপাও পাঠায়, হোসনার আপা। এই যে দেখেন, এটা করছেন না, এটা অনেক কাজে দিবে যখন আপনি বিদেশে যাবেন বা আমার সঙ্গে স্পিকিং করবেন অন্য কারোর সঙ্গে, তখন বুঝতে পারবেন যে আপনি কতটা ডেভেলপ করতে পারছেন। এই যে একটা রুল দেখাচ্ছি, আমার বাইরে যেতে ইচ্ছা করছে না, আপনার খেতে ইচ্ছা করছে না, সে এখন টিভি দেখতে ইচ্ছা করছে না, এই ইচ্ছা করছে না এই ধরনের বাক্য ডোন্ট ফিল লাইক দে করতে হয়। তো এখানে সাবজেক্ট যা থাকে, যদি আমার থাকে তাহলে আই হয়, যদি তার থাকে তাহলে হি হয়। যেমন সে টিভি দেখতে ইচ্ছা করছে না, এই যে 5 নাম্বারের যে বাক্যটা, সে টিভি দেখতে ইচ্ছা করছে না, কি হবে? হি ডাজেন্ট ফিল লাইক ওয়াচিং টিভি।
আমার টিভি দেখতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ওয়াচিং টিভি। আই ডোন্ট, যদি বলা হয় তাদের টিভি দেখতে ইচ্ছা করছে না, দে ডোন্ট ফিল লাইক ওয়াচিং টিভি। ইয়েস, দে ডোন্ট ফিল লাইক ওয়াচিং টিভি, তাদের টিভি দেখতে। হুম। হ্যাঁ, একটু সময় লাগে, তো এটা দেখবেন আস্তে আস্তে জড়তাটা চলে যাবে, ওই সময়টা এক সময় আর লাগবে না। এরপর একটা দেখবো জাস্ট এ মোমেন্ট। অর্থাৎ এর বাংলা অর্থটা হচ্ছে একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। আপনার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্রায় দেখেন এই রুলগুলো আমি এখানে এমন ভাবে সাজানো হয়েছে যে আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলি সেইগুলাই কিন্তু আপনাদেরকে শিখাই, কারণ উল্টাপাল্টা শিখিয়ে ব্রেনে আমাদের বোঝা বার্ডেন তৈরি করে কোনো লাভ নাই। যেমন আমরা এই কথাটা বলি একটু অপেক্ষা করুন, কিভাবে? একটু অপেক্ষা করুন দয়া করে, জাস্ট, জাস্ট এ মোমেন্ট প্লিজ। তারপর বলা হয় একটু অপেক্ষা করুন, আমি তাড়াতাড়ি ফিরে আসছি। আপনার বাসায় কাউকে বসিয়ে রেখে আপনি বাজার করতে গিয়েছেন, যে আমি বাজারে যাচ্ছি, এসেই রান্না করে দিব, আপনি একটু অপেক্ষা করুন, জাস্ট এ মোমেন্ট, আই উইল বি রাইট ব্যাক, আমি একটু তাড়াতাড়ি ফিরে আসছি। একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য সেটা করছি। জাস্ট এ মোমেন্ট, আই উইল চেক দ্যাট ফর ইউ। চেক দ্যাট মানে হচ্ছে আমি আপনার জন্য সেইটাই করছি। একটু অপেক্ষা করুন, আমি এটা দ্রুত শেষ করব। জাস্ট এ মোমেন্ট, আই উইল ফিনিশ দিস কুইকলি। আই উইল ফিনিশ, আমি শেষ করব, দিস এটা, কুইকলি দ্রুত। একটু অপেক্ষা করুন, আমি এটা দ্রুত শেষ করব, জাস্ট এ মোমেন্ট, আই উইল ফিনিশ দিস কুইকলি। এটা দেখেন ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ মনে রাখবেন জাস্ট এ মোমেন্ট এর অর্থ হচ্ছে একটু অপেক্ষা করুন, জাস্ট এ মোমেন্ট এর অর্থ হচ্ছে একটু অপেক্ষা করুন। আচ্ছা, তারপর দেখেন এখানে আরো একটা রুল দেখাচ্ছি, সেই রুলটা হচ্ছে হট ইফ। এর বাংলা অর্থটা হচ্ছে কি, কি হবে যদি। যেমন হট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, হট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। হট ইফ ব্যবহার করা হয় কোনো পরিস্থিতি বা সম্পর্কে প্রশ্ন, মানে কোনো পরিস্থিতি বা প্রশ্ন সম্পর্কে চিন্তা বা উদ্বেগের বিষয়। যেমন দেখেন এই ধরনের বাংলা, যদি বলা হয় যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে কি হবে। হুম আপনি আপনার কলিগকে বলছেন যে আগামীকাল যদি প্রচুর বৃষ্টি হয় সকালে, তাহলে কি হবে, আমরা কি অফিসে যেতে পারবো? হ্যাঁ, আমরা, ইয়েস, যদি আমরা বাসটা মিস করি তাহলে কি হবে, যদি সে না আসে তাহলে কি হবে, যদি তারা না বলে তাহলে কি হবে, যদি আমি ভুলে যাই তাহলে কি হবে। মনে করেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দিলাম, আপনি আমাকে বলছেন স্যার আমি যদি ভুলে যাই তাহলে কি হবে। এই ধরনের কথাগুলো আমরা হট ইফ ব্যবহার করব। যেমন হট ইফ আই ফরগেট দ্য পাসওয়ার্ড, যদি আমি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে কি হবে, যদি আমি ভুলে যাই তাহলে কি হবে, হট ইফ আই ফরগেট। যদি আগামীকাল বৃষ্টি হয় তাহলে কি হবে, হট ইফ ইট রেইনস টুমরো। যদি আমরা বাস মিস করি তাহলে কি হবে, হট ইফ উই মিস দ্য বাস। যদি সে না আসে তাহলে কি হবে, হট ইফ শি ডাজেন্ট কাম। হুম যদি তারা না বলে তাহলে কি হবে, মনে করেন আমি হুম তাহলে কি, হট ইফ দে সে নো, দে সে নো। আচ্ছা, যদি আমি সময় মতো শেষ করতে না পারি তবে কি হবে, শেষের বাক্যটা, ইফ, হোয়াট ইফ আই ডোন্ট ফিনিশ অন টাইম, অন টাইম। যদি এটি অনেক দেরি হয়ে যায় তাহলে কি হবে, হোয়াট ইফ ইট টু লেট। যদি দেরি হয়ে যায়, হোয়াট ইফ ইট ইজ টু লেট, যদি দেরি হয়ে যায় তাহলে কি হবে। এই ধরনের বাক্য আমরা প্রথমে হট ইফ ব্যবহার করব। এইগুলো দেখেন আপনারা, আপনারা যখন অবসর সময় থাকবেন তখন এই শীটটা বের করে কি করবেন, এইটা তো পড়বেনই, তারপর এখান থেকে নতুন নতুন বাক্য বলার চেষ্টা করবেন। এইভাবে বলবেন যে যদি সে না আসে তাহলে কি হবে, যদি আমি এই মাসে বেতনটা না পাই তাহলে আমি কিভাবে ঈদ উদযাপন করব, যদি সে কথা না বলে তাহলে কি হবে। অর্থাৎ হট ইফ মানে হচ্ছে কি হবে, এমন ধরনের কথা যখন বলবো তখন আমরা হট ইফ ব্যবহার করব। যেমন দেখেন, আচ্ছা, এটা আরো একটা রুল দেখাই, ইটস আপ টু, ইটস আপ টু, যেমন এইটা হচ্ছে ইটস আপ টু, এটার কথা হচ্ছে এটা নির্ভর করে, ইটস আপ টু এর অর্থ হচ্ছে এটা নির্ভর করে। ইটস আপ টু ব্যবহার করা হয় কোনো সিদ্ধান্ত বা কাজের দায়িত্ব নির্ধারণের জন্য। ইটস আপ টু প্লাস নাউন অথবা প্রোনাউন, ইটস আপ টু এরপর নাউন অথবা প্রোনাউন বসাতে হয়। কেমন দেখেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার, ইটস আপ টু ইউ টু ডিসাইড। চূড়ান্ত নির্বাচন করা তার উপর নির্ভর নির্ভর করে, ইটস আপ টু হার টু মেক দ্য ফাইনাল চয়েস। কাজ শেষ করার দায়িত্ব আমাদের, ইটস আপ টু আস
টু ফিনিশ দা ওয়ার্ক। দেখেন দুইটা টু হয়েছে, একটা হচ্ছে নিয়ম অনুসারে টু, ইটস আপ টু। 3 নাম্বারটা খেয়াল করেন, হ্যাঁ এটা নিয়ম, ইটস আপ টু। আর পরে আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, টু ফিনিশ। একটা হচ্ছে ইনফিনিটিভ, হ্যাঁ শেষ করতে, ইয়েস শেষ করতে। কোন ভার্বের আগে, কোন ভার্বের বাম পার্শ্বে ভার্বের পূর্বে টু দিলে ইনফিনিটিভ হয়ে যায়। যেমন আমি খাইতে চাই, আই ওয়ান্ট টু ইট। হ্যাঁ আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। এই যে যেতে, খেতে, আমি যদি এই জায়গায়, ইয়েস আমি যদি এখানে গিয়ে থেমে যাই, আমি যেতে, দেখবেন মনে আরো কিছু শুনতে ইচ্ছা করে। আমি যেতে কি, আমি যেতে চাই, আমি খেতে চাই, আমি পড়তে চাই। এই যে পড়তে, খেতে, যেতে, অর্থাৎ টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে। তো বলা হচ্ছে কাজ শেষ করার দায়িত্ব আমাদের, ইটস আপ টু। হ্যাঁ জিরান্ড আইএনজি থাকে, ইয়েস জিরান্ডের ক্লাসটা এক সময় নিব। বলা হচ্ছে ইটস আপ টু ফিনিশ, ইটস আপ টু, ইটস আপ টু আস টু ফিনিশ দা ওয়ার্ক। তারপর দেখেন প্রকল্প অনুমোদন করা ম্যানেজারের উপর নির্ভর করে। ইটস আপ টু দা ম্যানেজার টু অ্যাপ্রুভ দা প্রজেক্ট। হ্যাঁ অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন দেওয়া, বাস্তবায়ন করা প্রকল্প। হ্যাঁ তারপর বলা হচ্ছে আমরা আহ, যাই কি না তা তোমার উপর নির্ভর করে। ইটস আপ টু ইউ হুইদার উই গো অর নট। হুইদার মানে হচ্ছে কিনা, আমরা যাই কিনা, অর্থাৎ খাই কিনা, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব। অর্থাৎ বলা হচ্ছে হুম আর নাইদার নট, হ্যাঁ দুইয়ের মধ্যে একটি, আর দুইয়ের মধ্যে কোনোটিও না। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে ইটস আপ টু। ইটস আপ টু এর অর্থ হচ্ছে কি, এটা নির্ভর করে। যেমন এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার বা তোমার উপর নির্ভর করে। প্রকল্প অনুমোদন করা ম্যানেজারের উপর নির্ভর করে। পরীক্ষাটি দেওয়ার সিদ্ধান্ত শিক্ষকের উপর নির্ভর করে। অর্থাৎ এই নির্ভর করা হলে তখন ইটস আপ টু ব্যবহার করব, সুন্দর একটা রুল। এরপর একটা রুল ব্যবহার করব, বাই দা টাইম। এর অর্থ হচ্ছে কি, সেই সময়ের মধ্যে। বাই দা টাইম এর অর্থ হচ্ছে সেই সময়ের মধ্যে। বাই দা টাইম ব্যবহার করা হয় কোন সময়সীমার মধ্যে কোন কাজ সম্পন্ন হওয়া বোঝাতে বাই দা টাইম ব্যবহার করা হয়। বাই দা টাইম সাবজেক্ট প্লাস ভার্ব, বাই দা টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন দেখেন আমরা পৌঁছানোর আগেই তারা চলে যাবে। বাই দা টাইম উই অ্যারাইভ দে উইল হ্যাভ লেফট। এই দেখেন তারা চলে যাবে মানে তারা গিয়ে থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স, দে উইল হ্যাভ লেফট বাই দা টাইম, ইতোমধ্যে বা সেই সময়ের মধ্যে। যেমন দেখেন তুমি শেষ করার আগেই আমি প্রস্তুত হয়ে যাব। বাই দা টাইম ইউ ফিনিশ আই উইল বি রেডি। রেডি, সে সে জাগার আগেই আমি চলে যাব, মানে সে ঘুম থেকে জাগার আগেই আমি চলে যাব। বাই দা টাইম শি ওয়াকস আপ, বাই দা টাইম শি ওয়াকস আপ আই উইল হ্যাভ লেফট। সে জাগার আগেই আমি চলে যাব। সিনেমা শুরু হওয়ার আগেই সবাই বসে পড়বে। বাই দা টাইম দা মুভি স্টার্টস এভরিওয়ান উইল বি সিটেড। সুন্দর একটা বাক্য, এভরিওয়ান উইল বি সিটেড, প্রত্যেকে বসে যাবে। অর্থাৎ এই বাই দা টাইম শব্দের অর্থ হচ্ছে সেই সময়ের মধ্যে, সেই সময়ের মধ্যে। তারা আসার আগেই আমরা প্রকল্পটি শেষ করে ফেলবো। বাই দা টাইম দে অ্যারাইভ, তারা আসার আগেই আমরা কি করব, প্রকল্প শেষ করব। ইয়েস উই উইল হ্যাভ ফিনিশ দা প্রজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, উই উইল হ্যাভ ফিনিশড। তারপর একটা রয়েছে দেখেন আই উইল হ্যাভ লেফট, তার প্রথমেটা রয়েছে আই উইল বি রেডি, তারপরে একটা রয়েছে দেখেন এভরিওয়ান উইল বি সিটেড। এই যে উইল বি সিটেড, এখানে কিন্তু আপনাকে এইভাবে বাক্যটা সাজাতে হবে যে বাই দা টাইম মানে সেই সময়ের মধ্যে, আমি বাসায় পৌঁছানোর হুম আমি বাসায় পৌঁছানোর আগেই রাতের খাবার প্রস্তুত হবে। বাই দা টাইম আই গেট হোম বা আই রিচ হোম ডিনার উইল বি রেডি, খাবার প্রস্তুত হবে। ডিনার উইল বি রেডি, খাবার প্রস্তুত হবে। এরপর একটা ব্যবহার রয়েছে আই ক্যান নট ওয়েট। এর অর্থ হচ্ছে কি, আমি অপেক্ষা করতে পারছি না, আমি অপেক্ষা করতে পারছি না। আই কান্ট ওয়েট, আই ক্যান নট ওয়েট, আই ক্যান নট ওয়েট প্লাস টু প্লাস ভার্ব, আই ক্যান নট ওয়েট প্লাস টু প্লাস ভার্ব। যেমন দেখেন আমি সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করতে পারছি না, আই ক্যান নট ওয়েট টু সি দ্য মুভি। আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারছি না, আই ক্যান নট ওয়েট ফর ইউ। সে ছুটিতে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছে না, শি ক্যান নট ওয়েট টু গো অন ভ্যাকেশন, টু গো অন ভ্যাকেশন। আমি কেক খাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না, আই ক্যান নট ওয়েট টু ইট দ্য কেক। সে তার উপহারগুলো খোলার জন্য অপেক্ষা করতে পারছে না,
মনে করেন একজন উপহার পাঠিয়েছে, হি ক্যান নট ওয়েট টু ওপেন হিজ প্রেজেন্টস, সে তার উপহার খোলার জন্য অপেক্ষা করতে পারছে না। আচ্ছা, তারপর আরো রয়েছে দেখেন, তারা সৈকতে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছে না, দে ক্যান নট ওয়েট টু গো টু দ্য বিচ, টু গো টু দ্য বিচ। আমি এই নতুন রেস্টুরেন্টটি ট্রাই করার জন্য অপেক্ষা করতে পারছি না, আই ক্যান ওয়েট টু ট্রাই দিস নিউ রেস্টুরেন্ট। অর্থাৎ এখানে আই ক্যান নট ওয়েট দিয়ে তারপর যেভাবে টেন্স থাকে সেইভাবে বাক্যটা সাজাতে হবে, আই ক্যান নট ওয়েট প্লাস টু প্লাস ভার্ব, আই ক্যান নট ওয়েট প্লাস টু প্লাস ভার্ব। হ্যাঁ, হ্যাঁ, গতকালের রুল আর এইগুলো একটু আলাদা। যেমন দেখেন নেভার মাইন্ড, আমরা প্রায় এই কথাটা বলি নেভার মাইন্ড। হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি যদি রেগে যাই বা আমি যদি কোনো ভুল করি বা কোনো কাজে, বলা হচ্ছে যে নেভার মাইন্ড, এর অর্থ হচ্ছে কি কোনো সমস্যা নেই। নেভার মাইন্ড হ্যাঁ ব্যবহার করা হয় তখনই যখন কেউ কিছু ভুলে যায় বা কোনো বিষয়ে দুশ্চিন্তা না করার জন্য বলা হয়, তখন নেভার মাইন্ড। যেমন বলা হয় কোনো সমস্যা নেই, আমি এটা নিজে করব, নেভার মাইন্ড, আই উইল ডু ইট মাইসেলফ। আই উইল ডু, এই ফিউচার ইনডেফিনিট টেন্স, আই উইল ডু ইট মাইসেলফ। ছোট ছোট ব্যাপার নিয়ে চিন্তা করো না, নেভার মাইন্ড দ্য স্মল ডিটেইলস। হুম, আমরা দেরি করলে কোনো ব্যাপার না, নেভার মাইন্ড ইফ উই আর লেট। কোনো সমস্যা নেই, এটা গুরুত্বপূর্ণ নয়, নেভার মাইন্ড ইটস নট ইম্পর্ট্যান্ট। নেভার মাইন্ড ইটস নট ইম্পর্ট্যান্ট। সে কি বলছে তা নিয়ে চিন্তা করো না, নেভার মাইন্ড হোয়াট শি সেইড। সে কি বলেছে, হ্যাঁ সে কি বলেছিল বা বলেছে, এইটা নিয়ে চিন্তা করো না। আমরা অনেক সময় বলি যে ও তোমাকে কি বকাঝকা করেছে, এটা নিয়ে তুমি চিন্তা করো না, বা লোকে কে কি বললো এটা নিয়ে চিন্তা করো না, নেভার মাইন্ড হোয়াট শি সেইড। কোনো সমস্যা নেই, আমরা অন্য একটা উপায় বের করব, নেভার মাইন্ড উই উইল ফাইন্ড অ্যানাদার ওয়ে। কোনো সমস্যা নেই, আমরা অন্য একটা উপায় বের করব, নেভার মাইন্ড উই উইল ফাইন্ড অ্যানাদার ওয়ে। কোনো সমস্যা নেই, আমি এটা ঠিক করে নিব, নেভার মাইন্ড আই উইল ফিগার ইট আউট। কোনো সমস্যা নেই, আমি এটা ঠিক করে নিব। এটা হচ্ছে নেভার মাইন্ড ব্যবহার করব। এরপর দেখেন, আমি অপেক্ষা করছি, এই ধরনের কথাগুলো যখন বলবো তখন আই এম লুকিং ফরওয়ার্ড টু, একসঙ্গে বসাতে হবে, আই এম লুকিং ফরওয়ার্ড টু, আমি অপেক্ষা করছি। ব্যবহার করা হয় কোনো কিছু ঘটার জন্য আগ্রহ বা উত্তেজনা প্রকাশ করার জন্য। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু, এরপর নাউন অথবা জিরান্ড হতে পারে, নাউনও হইতে পারে, জিরান্ড হতে পারে, ভার্বের পর আইএনজি। যেমন আমি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। আমি সাপ্তাহিক ছুটির জন্য অপেক্ষা করছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু দা উইকেন্ড। উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটি, উইক মানে হচ্ছে সপ্তাহ, আর ইন্ড মানে শেষ, উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটি। আই এম লুকিং ফরওয়ার্ড টু দা উইকেন্ড। আমি আমাদের সফরের জন্য অপেক্ষা করছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু আওয়ার ট্রিপ। আই এম লুকিং ফরওয়ার্ড টু আওয়ার ট্রিপ, আমি আমাদের সফরের জন্য অপেক্ষা করছি। তারপর একটা দেখেন, হোয়াটস দ্য ম্যাটার। এটা বাক্যটা দাঁড়ায় হচ্ছে অর্থটা কি হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার বা হোয়াটস দ্য ম্যাটার। এটা ব্যবহার করা হয় যখন কাউকে সমস্যা বা অসন্তুষ্ট মনে হয়, সমস্যায় পড়েছে বা অসন্তুষ্ট, তখন হোয়াটস দ্য ম্যাটার এই শব্দটা আমরা ব্যবহার করব, হোয়াটস দ্য ম্যাটার। যেমন দেখেন, বলা হচ্ছে যে কি হয়েছে, তুমি অসন্তুষ্ট দেখাচ্ছে তোমাকে, হোয়াটস দ্য ম্যাটার ইউ লুক আপসেট। হোয়াটস দ্য ম্যাটার ইউ লুক আপসেট। তোমার কি হয়েছে, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, কি হয়েছে তুমি দুঃখিত বা তোমাকে দুঃখিত দেখাচ্ছে, হোয়াটস দ্য ম্যাটার ইউ সিম সেইড। এই সিম মানে হচ্ছে মনে হওয়া, মনে রাখবেন সিম মানে হচ্ছে মনে হওয়া। কি হয়েছে তোমাকে দুঃখিত দেখাচ্ছে, হোয়াটস দ্য ম্যাটার ইউ সিম সেইড। কি হয়েছে তুমি এত চুপ কেন, হোয়াটস দ্য ম্যাটার হোয়াই আর ইউ সো কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে চুপচাপ, কিউ ইউ আই ইটি। দেখেন কোয়াইটের কিন্তু দুইটা অর্থ হয়, কিউ ইউ আই ইটি, এই কোয়াইট মানে হচ্ছে শান্ত চুপচাপ। আরেকটা কোয়াইট মানে রয়েছে তার অর্থ হচ্ছে সম্পূর্ণ, ওইটার বানানটা হবে কিউ ইউ আই টি ই। এখানে টি এর বাম পাশে ই রয়েছে, আর ওই কোয়াইট মানে সম্পূর্ণ, ওইটা টি এর ডান পাশে ইটা চলে যাবে। এই যে ওয়ার্ড গুলা, এই বানান গুলা আমরা খুব সতর্কতার সাথে মুখস্থ করবো। হ্যাঁ, সম্পূর্ণ। আর এই যে এইটা কিউআই ইটি মনে রাখবেন, টি এর আগে যদি ই থাকে, এই কোয়াইট মানে হচ্ছে কোয়াইট মানে হচ্ছে চুপচাপ নীরব শান্ত। টি এর আগে যদি ই থাকে, কোয়াইট কিউআই ইটি। আচ্ছা, আরেকটা দেখেন,
প্রকল্পে কি সমস্যা হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার উইথ দ্য প্রজেক্ট? কি হয়েছে? তুমি আগের মতো নাই। হোয়াটস দ্য ম্যাটার? ইউ আর নট ইউর ইউজুয়াল সেলফ। সেলফ মানে আগের মতো। আচ্ছা, গাড়ির কি সমস্যা হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার উইথ দ্য কার? হোয়াটস দ্য ম্যাটার উইথ দ্য কার, অর্থাৎ প্রত্যেকটা বাক্যে আপনাকে প্রথমে হোয়াটস দ্য ম্যাটার বসাতে হবে, তারপর টেন্স অনুসারে বাকিটুক করবেন। কি হয়েছে? তুমি কি অসুস্থ অনুভব করছো? হোয়াটস দ্য ম্যাটার, আর ইউ ফিলিং সিক? এই বাক্যটা আমাদের প্রতিনিয়ত বলা লাগে। আপনার বাসায় কেউ চুপচাপ বসে রয়েছে, আপনার হাজব্যান্ড, আপনার সন্তান বা অন্য কেউ, আপনি তাকে ইংলিশে বলতে চাচ্ছেন যে তোমার কি হয়েছে, তুমি কি অসুস্থ অনুভব করছো? কি হবে? হোয়াটস দ্য ম্যাটার, আর ইউ ফিলিং সিক? হোয়াটস দ্য ম্যাটার, আর ইউ ফিলিং সিক? হ্যাঁ, কি হয়েছে তোমাকে, তুমি কি অসুস্থ অনুভব করছো? আচ্ছা, তারপর দেখেন কম্পিউটারে কি সমস্যা হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার উইথ দ্য কম্পিউটার? হোয়াটস দ্য ম্যাটার উইথ দ্য কম্পিউটার। এরপর আরো একটা ইম্পর্টেন্ট রুল দেখেন, সেটা হচ্ছে চিন্তা করো না। যেমন এটা ব্যবহার করা হয় কাউকে স্বস্তি দেওয়ার জন্য, বলছে কি ডোন্ট ওরি অ্যাবাউট ইট, চিন্তা করো না, ডোন্ট ওরি অ্যাবাউট ইট। এই বাক্যগুলো আমরা কখন বলি? যেমন দেখেন, ডোন্ট ওরি অ্যাবাউট ইট বলা হচ্ছে চিন্তা করো না, আমি এটা ঠিক করে ফেলবো। মনে করেন আপনার বাসায় কোনো একটা ডিভাইস নষ্ট হয়েছে, তো আপনাকে কেউ বলছে যে আম্মু তুমি এটা চিন্তা করো না, আমি এটা নিজে নিজেই ঠিক করে ফেলবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, প্রথমে এইটুক দিতে হবে। ডোন্ট ওরি অ্যাবাউট ইট, প্রত্যেকটা বাক্যে প্রথমে এইটুক লিখতেই হবে, ডোন্ট ওরি অ্যাবাউট ইট, এইটার বিষয়ে চিন্তা করো না। তারপর কমা দিতে হবে, আই হ্যাভ গট ইট কভার্ড, বা আই উইল রিকভার ইট, আমি এটা ঠিক করে ফেলবো। চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। দেখেন টেন্স অনুসারে বাক্যটা সাজাতে হবে। চিন্তা করো না, এইটুকের ইংরেজি কি হবে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। হ্যাঁ, প্রথমে এইটুক লিখতেই হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। চিন্তা করো না এটার বিষয় কি? সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, অথবা এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন। এই কথাগুলো আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করা লাগে। চিন্তা করো না, সবকিছু ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এভরিথিং ইজ ফাইন। চিন্তা করো না, আমি এটা সামলাতে পারবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই ক্যান হ্যান্ডেল ইট। হ্যান্ডেল মানে কোনো কিছু সামলানো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই ক্যান হ্যান্ডেল ইট, আমি এটা হ্যান্ডেল করতে পারবো। তারপর আছে দেখেন, চিন্তা করো না, আমি এটা দেখবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই উইল টেক কেয়ার অফ ইট। চিন্তা করো না, আমি এটা দেখবো। চিন্তা করো না, তুমি তোমার সেরাটা দিয়েছো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ ডিড ইউর বেস্ট। হ্যাঁ, এখানে ডিড মানে কিন্তু একটা দেওয়া বোঝাচ্ছে। ইয়েস, ইউ ডিড ইউর বেস্ট। হ্যাঁ, এইখান থেকে আপনারা বাক্য করবেন এইভাবে নতুন নতুন। চিন্তা করো না, আমি তো আছি। চিন্তা করো না, তোমার রোগটা ভালো হয়ে যাবে। চিন্তা করো না, তোমার আব্বু আগামীকাল ফিরে আসবে। চিন্তা করো না, তোমার আম্মু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। এই বাক্যগুলো আপনারা এইভাবে করবেন, ডোন্ট ওরি অ্যাবাউট ইট। কিভাবে করতে হবে? ডোন্ট ওরি অ্যাবাউট ইট। তারপর বাদ বাকি যে টেন্সটা থাকবে এই অনুসারে। এরপর আমরা আরেকটা রুল দেখে প্রেজেন্টেশনে যাইবো, সেটা হচ্ছে যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট। হ্যাঁ, নো ম্যাটার হোয়াট, যেমন এটা ব্যবহার করা হয় কোনো পরিস্থিতি বা বাধা সত্ত্বেও কিছু ঘটানোর দৃঢ় সংকল্প প্রকাশ করতে। যেমন যাই হোক না কেন, আমি তোমাকে সাহায্য করবই, যে যাই বলুক না কেন আমি এটা করব। যাই হোক না কেন, আমাদের শক্ত থাকতে হবে। দেখবেন এই কথাগুলো আমরা প্রতিনিয়ত বলি, প্রতিনিয়ত। হুম এই রুলগুলো আপনারা একটু বাসায় পড়বেন, প্র্যাকটিস করবেন, এইগুলো দিয়ে কথা বলবেন। আমার হোয়াটসঅ্যাপে আপনি মাত্র 5 মিনিট সময় ব্যয় করে আমাকে রেকর্ড করে পাঠাবেন। ওইটা আপনি বললে, ওইটা আপনি করলে মনের খাতায়, হ্যাঁ মনের খাতায় আপনার ওইটা লেখা হয়ে যাবে। কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি, আপনি যদি আর না করেন তাহলে কিন্তু এটা মনে থাকবে না। তো দেখেন এটা হচ্ছে, হ্যাঁ থাকবে থাকবে, অবশ্যই থাকবে, কেন থাকবে না? নো ম্যাটার হট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যাই হোক না কেন আমি তোমাকে সাহায্য করব। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, আই উইল হেল্প ইউ। তারা যাই বলুক না কেন আমি এটা করব। নো ম্যাটার হোয়াট দে সে আই অ্যাম ডুইং ইট, বা এটা বলবেন আমি এটা করব, আই উইল ডু ইট। আই অ্যাম ডুইং ইট না বলে আই উইল ডু ইট। যাই হোক না কেন আমাদের শক্ত থাকতে হবে, নো ম্যাটার হট, প্রথমে এইটুক বসাতেই হবে একত্রে, নো ম্যাটার হট উই মাস্ট, ইয়েস উই মাস্ট স্টে স্ট্রং, আমরা শক্ত থাকব। যে যাই হোক না কেন আমি তোমাকে সব সময় সমর্থন করব, নো ম্যাটার হট আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ, আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। যাই হোক না কেন
আমি কখনো হাল ছাড়বো না। দেখেন অনেকে বলছেন স্যার যত ঝড় আসুক না কেন আমি ইংরেজি শিখবই, যাই হোক না কেন আমি ইংরেজি শিখবই। তো বলছে যাই হোক না কেন, যাই হোক না কেন আমি তোমাকে সব সময় সমর্থন করব। নো ম্যাটার হোয়াট, আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ, যাই হোক না কেন আমি কখনো হাল ছাড়বো না। নো ম্যাটার হ্যাপেন্স, নো নো ম্যাটার হ্যাপেন্স, আই উইল নেভার গিভ আপ। তারপর দেখেন তারপর যাই হোক না কেন আমি তোমার হোমওয়ার্ক শেষ, তোমাকে তোমার হোমওয়ার্ক শেষ করতে হবে। নো ম্যাটার হোয়াট, ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক। ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক, এইভাবে এই বাক্যগুলো করতে, ফিনিশ মানে শেষ করা। তারপর দেখেন টোটাল মেইন কথা হচ্ছে আমাকে ভার্ব মুখস্থ করতে হবে, ভার্ব চিনতে হবে। এই ভার্ব ফর্মটা এখানে একটু মুখস্থ করবেন। এইগুলো আপনারা প্রতিদিন 20টা করে পড়বেন। দেখেন নেম মানে হচ্ছে সংজ্ঞা দেওয়া, নেমড, নেমড। অবশ্যই অবশ্যই পড়েন, অনেকেই পড়েন আমি জানি। নিড মানে দরকার হওয়া, নিডেড, নিডেড। মাকসুদা আপা একটু বলেন তো এখানে আপনার টেন্স সম্পর্কে কি অবস্থা বা অন্যান্য বিষয়গুলো একটু বলতে হবে। মাকসুদা আপা শুনতে পারছেন? ক্লাসে আছেন এখনো? এইগুলা করতে হবে। এই যে জায়গাটা দেখেন আমি টেন্স সম্পর্কে কেন বললাম, এই যে শীটটা আমি সামনে নিয়ে এসেছি, ওপেন মানে খোলা। যদি বলা হয় আমি জানালাটা খুলি, বাক্যটা কি হবে? আই ওপেন দা উইন্ডো। উইন্ডো যদি বলা হয় আমি জানালাটি খুলেছিলাম তখন কি হবে? ইয়েস, আই ওপেন্ড দা উইন্ডো। হ্যাঁ, আমি জানালাটি খুলেছি, আই হ্যাভ ওপেন্ড দা উইন্ডো। আই হ্যাভ ওপেন্ড দা উইন্ডো তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন ভার্বের ভি3 ব্যবহার করতে হবে। যদি বলা হয় ইয়েস, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা থাকলেই মনে করতে হবে ওইটা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ অক্সিলারি ভার্ব হিসাবে বসে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে, আর ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে। যেমন আমি ভাত খাইয়া থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস। আই উইল হ্যাভ ইটেন রাইস। ইটেন কেন হবে? ওই যে হ্যাভ দিয়েছি, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এইটা দিলে ভার্বের ভি3 বসে। সে কাজটি করিয়া থাকবে, সে কাজটি করিয়া থাকবে, হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। হ্যাঁ, সে কাজটি করিয়া থাকবে। ইয়েস, অবশ্যই। আচ্ছা, তো এখন আমরা এইটা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে রিসেন্ট ফ্লাড অফ বাংলাদেশ। বাংলাদেশের সাম্প্রতিক যে বন্যা হচ্ছে বা অলরেডি মানে আজকে এটা দেখা দিয়েছে, এই রিসেন্ট ফ্লাড নিয়ে আমরা একটু কথা বলবো যে রিসেন্ট বন্যা কি সবসময় আমাদের ক্ষতি করে? এর কিছু উপকারিতা রয়েছে, বেশিরভাগ হচ্ছে অপকারিতা, ক্ষতির দিকটা বেশি। এবং বন্যা কখন হয়, বন্যা আমাদের জন্য কি কি ক্ষতি করে, এবং আমরা কিভাবে এটা প্রতিরোধ করতে পারি, সরকারকে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে, নিতে পারে, এইগুলা নিয়ে একটু কথা বলতে হবে। তো প্রথমে রুমা আপা একটু বলবেন। আপা প্লিজ আনমিউট। রিসেন্ট ফ্লাড অফ বাংলাদেশ। ওকে। স্যার করে বলে যাই। অবশ্যই আপনি আপনার মতো করে বলবেন, আরেকজন আরেকজনের মতো করে বলবে, কারোটা কারোর সঙ্গে মিলবে না। ফ্ল্যাট স্যার, কয়েকটা ক্লু যদি দিতেন স্যার। হ্যাঁ, ক্লুটা এইভাবে দিতে পারি, যেমন হোয়াট ইজ ফ্লাড, বন্যা কি। তারপর হোয়েন ইট কামস ইন আওয়ার কান্ট্রি, হোয়েন ইট অ্যাপিয়ার্স ইন আওয়ার কান্ট্রি। তারপর দিতে পারেন হোয়াটস দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফ্লাড, হোয়াট নেসেসারি স্টেপস দ্য গভর্নমেন্ট শুড টেক ফর আওয়ার কান্ট্রি, ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। এইভাবে আপনি বলবেন যে বন্যা কি। তারপর বন্যা কখন হয়, দেখেন আমাদের দেশে সাধারণত এই জুন জুলাই মাসে, কিন্তু জুন মাস থেকেই কিন্তু বন্যাটা শুরু হয়। এবং এই বন্যার কারণে আমাদের দেশের প্রতি বছর অর্থনীতিতে একটা ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র নেমে আসে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, এই এলাকাতে দেখেন টিভিতে দেখাচ্ছে, নিউজে দেখছি প্রত্যেক এলাকায় মাছের ঘের ভেসে গিয়েছে। যাদের একতলা যে ঘরগুলা, একতলা বিল্ডিং বা ঘরের টিনের চাল পর্যন্ত পানি উঠে গেছে, অনেকে চালে আশ্রয় নিচ্ছে একদিনের ভিতরে, মাত্র একটা দিন। গতকালকেও সেখানে কিন্তু রাস্তায় গাড়ি চলেছে, মানুষ ঘরের ভিতরে ছিল। বেড়িবাঁধ গুলো ভেঙে গিয়ে এমন অবস্থা হয়েছে, একদিনের ভিতরে ঘরের ভিতরে হাঁটু পানি, কোমর পানি, এমনকি মানে পুরো ঘরটাই তলিয়ে গেছে। অনেক এলাকায় আবার নদী ভাঙন দেখা দিচ্ছে, রিভার এরোইশন যেটাকে বলা হয়, এটাও আপনি বলতে পারেন নদী ভাঙনের, সরি বন্যার কারণে নদী ভাঙন দেখা দেয়, রিভার এরোইশনে। রুমা আপা বলা শুরু করেন, পরবর্তীতে সবাই বলবো। উনি কি বলে শুনবেন, ওনার এই কথাগুলো থেকে আপনি তৈরি করতে পারবেন। বলেন। স্যার আমি মনে হয় 5-7 লাইনের বেশি পারবো না, আমি আপনি সেই চেষ্টা পাঁচ করি। সাত হ্যাঁ লাইনই বলেন, এইটা বললেও ভালো হবে।
হ্যাঁ, there are many natural disasters occurs in our country. Flooding is one of them. Uh, the cause of flooding is a multi-phased phenomenon. তারপরে হচ্ছে and it occurs uh, both natural and প্রাকৃতিক, এটা কি ন্যাচারাল ন্যাচারাল মানে প্রাকৃতিক, হ্যাঁ ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল বলছি, কি যেন ওই যে মানুষ ঘটিত, অ্যান্থ্রোপোজেনিক অথবা হিউম্যান এফেক্টেড নাকি? বলা যায়, হ্যাঁ অ্যানথ্রোপোজেনিক বললে হচ্ছে। Anthropogenic. Now, I am trying to describe about the cause of flood. Natural causes. Natural causes: heavy rainfall, melting snow, storm, river flooding, damage. এগুলো কি রাবার ড্যাম? রাবার ড্যাম, এগুলো ইয়েস। হ্যাঁ, and anthropogenic causes or human created causes: deforestation, the removal of trees, which typically act as natural barrier against runoff and erosion, land erosion can it can increase the risk of flooding by reducing the land ability to absorb water. Unplanned urbanization. Unplanned urbanization is mainly responsible Causes for flood effect. Dam failure. The failure of dams, often due to structural defects or excessive water levels, can release a large volume of water. Land degradation তো হবে স্যার, land degrade করে। Soil erosion and degradation often caused by deforestation and unsustainable agricultural practice, yes. and it can reduce the soil capacity to absorb water, and it makes the flood risk. And now I want to tell about consequences of flooding. The consequences of flooding can have severe consequences for human population and also environment. Human impact. The loss of life. Flood can result in drowning and exposure to hazard materials, leading the significant loss of life, also human life and animal. Economic damage. Flooding can cause destruction of homes, business, infrastructure, leading of significant economic loss and disruption. Displacement or resettlement. Flood affected communities often experience, স্যার ওই যে রোগের প্রাদুর্ভাব, এটা বলতে চাইছিলাম, এটা জানো কি? এটা হচ্ছে many kinds of disease appears in our society by in human body. Health impacts. Floods can contaminated water. হ্যাঁ, contaminated হবে স্যার, ওই যে রোগ ছড়ায় না, contaminated disease, water source leading to waterborne disease, like স্যার জন্ডিস তো হয় না, পানিবাহিত রোগ। অবশ্যই পানিবাহিত রোগ affected. মস্কিটো, ডেঙ্গু, ওই যে অ্যাডিস মস্কিটো দেখা যায়, হ্যাঁ, and others disease are caused. তারপরে একটা সাইকোলজিক্যাল ট্রমা, স্যার এটা আমি পার্সোনালি এক্সপেরিয়েন্সড অ্যাবাউট দিস, and psychological trauma. Flooding can have a psychological impact on our daily life.
Yeah, and it leads stress, anxiety, and many kind of traumatic stress disorder. And in it can also environment impact. ইকোসিস্টেম ড্যামেজ হয় স্যার, তারপরে ভূমিক্ষয় মানে সয়েল ইরোশন, তারপর হচ্ছে ওয়াটার পলিউশন হয়, লস আপনার হচ্ছে এটা প্রাণী সম্পদ, এটা হচ্ছে আপনার এটা কি বলে লাইভস্টক ক্লাইমেট, হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট, এন্ড দিস ইম্প্যাক্ট ইজ most important change in our nature. And the flooding can be accelerated by climate change with more frequent and it occurred heavy rainfall events and it raising sea levels, contributing to increased flood, and it makes a vital risk. And now I want to share the mitigation strategies. Okay. Mitigation, I think it can be first, the initiative can be taken, infrastructural development, okay, such as dams and flood control system, improve drainage system. Effective drainage system can help manage it can help manage and reduce waterlogging in urban areas. Strengthening infrastructure, such as roads, bridges, embankment, bridges and buildings can reduce their vulnerability to flood damage. And I also think the mitigation strategies can be to make a plan, such as disaster risk reduction plan, and our government can take many plans. Our government should take some necessary steps for the flood affected people. কমন কিছু পড়াইতো, যে এটা একটা দিয়ে 10টা লিখবে, এটা মনে করছে এটা government should take some necessary steps. Should take necessary steps to reduce the এটা কি বলে স্যার বলে দেন, to reduce the problem, but to reduce the problem. Disaster. And there is no বিকল্প, জানি কি ভুলে যাইতাম, there is no way নাকি বিকল্প to raise our alternative মানে বিকল্প, there is no alternative, there is no alternative to award the common people or mass people. Yes, awareness should be increased. Awareness should be increased, অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে বা হতে পারে, should be increased, উচিত। and if we take the all necessary steps, I think the problem can be solved gradually to বৃদ্ধি পায়, এটা হচ্ছে can be solved উল্লেখযোগ্যভাবে, specifically অথবা স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে এটাই করা যেতে পারে। step. So that's all for my side. Thank you so much, sir, for giving me this opportunity. Thank you for your nice presentation. You have perfectly said, and your presentation is very informative. অনেক তথ্যমূলক তথ্য সংযোজন করেছেন। So there are many causes of flood in Bangladesh. বাংলাদেশের ফ্লাডের কজ গুলা যদি বলি, there are many causes of flood in Bangladesh. Excessive rainfall, আমাদের দেশে দেখবেন যত বন্যা হয় এটা কিন্তু এক্সেসিভ রেইনফল। এখন এই যে ফেনী কুমিল্লাতে ঠিক গত বছর যেটা হয়েছিল, আজকেও দেখলাম হঠাৎ করে আজকে সকালেই কিন্তু প্লাবিত হয়ে গেছে প্রায় 4টা-5টা জেলা। আজকে রাতের ভিতরেই 13-14টা জেলা প্লাবিত হয়ে যাবে, মানে যেভাবে পানি ঢুকছে। তো এটা কেন হচ্ছে?
এই যে লঘুচাপটা সৃষ্টি হয়েছে, এখানে রুমা আপা ঠাকুরগাঁও থেকে ক্লাস করছেন, তো উত্তরবঙ্গে কিন্তু ওইভাবে আমার মনে হয় বর্ষা হচ্ছে না। কিন্তু আজকে আমি এখন খুলনাতে আছি, সোহাগ স্যার বরিশালে রয়েছে, তো স্যারের সঙ্গে রাত্রে কথা হলো, তা বললো যে ওখানে আজকে সারাদিন বর্ষা, প্রচুর বর্ষা। ইভেন আমাদের দোতলাতে বাসা, কিন্তু নিচতলায় আমাদের একটা রুম আছে বই টই রাখার জন্য, সেই রুমের ভিতরে পানি উঠে গেছে। চিন্তা করেন তাহলে। তো এই যে বর্ষার মানে এটা এক প্রকার বন্যা। তো এটা কেন হলো? এটা কিন্তু ওই যে সারাদিন আজকে বর্ষা হচ্ছে ওখানে, এবং এই বর্ষার কারণে নদীতে জোয়ারের পানির উচ্চতা বেড়ে যায়, 2 থেকে 3 ফুট কিন্তু জলোচ্ছ্বাস হয়। আর এই জলোচ্ছ্বাসের কারণে এই পানিটা কিন্তু লোকালয়ে প্রবেশ করে। এক্সেসিভ রেইনফল ইজ দ্য মেইন কজ অফ ফ্লাড ইন আওয়ার কান্ট্রি। হোয়েন ইট রেইনস হ্যাভিলি, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ফর ডেজ টুগেদার, কয়েকটা দিন ধরে এক নাগাড়ে এইভাবে বৃষ্টি হয়, দ্য রিভার্স ক্যান নট হোল্ড এনি হোল্ড অ্যান্ড ক্যারি ডাউন সো মাচ ওয়াটার টু দ্য সি। এই যে প্রচুর বর্ষার পানি, দেখবেন বাংলাদেশের নদ নদীগুলা বেশিরভাগ পলি পড়ে ভরাট হয়ে গেছে। পদ্মা সেতু দিয়ে যখন যাই ঢাকাতে, তখন দেখি পদ্মার ওই সেতুর উপর থেকে দেখা যায় পদ্মা নদী অনেক জায়গায় চর পড়ে গেছে। বড় বড় চর পড়ে গেছে, চরে এমনকি বসতিও শুরু হয়ে গেছে। অনেকে চরে ধান চাষ করছে, আলু চাষ করছে, ভুট্টা, গম, অনেক রকমের ফসলাদি। এবং অনেক চরে দেখলাম যে জনবসতি গড়ে উঠেছে, বড় বড় গাছপালা লাগাচ্ছে, অনেক বড় গাছ, আম গাছ, এটা সেটা। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে হচ্ছে আমাদের এই নদী বন্ধ হয়ে যাওয়ার কারণে, নদীতে যে এই যে পদ্মা নদীর বুকে যে পিলার গুলো দেওয়া হলো, বা পিলার দেওয়ার আগেও পদ্মা নদীতে চর পড়ে গেছে, অধিকাংশ নদীগুলো পলি পড়ে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের ওই নাকে দেখবেন যেমন পলিপাত হলে যেমন হয়, ঠিক সেই রকমটা হয়েছে, নিঃশ্বাস ভালোভাবে পাস হচ্ছে না। তো এই মানে অতিরিক্ত বর্ষার পানিটা এই নদী দিয়ে যে সমুদ্রে চলে যাবে দ্রুত সময়ের ভিতরে। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে এরকম বন্যা হতো না। আজ থেকে 50 বছর আগে আমাদের সিনিয়র মুরব্বী যারা ছিল, এরা কিন্তু এরকম বন্যা দেখে নাই। তখন পদ্মা নদী পাড়ি দিতে গেলে একুল ওকুল দেখা যেত না। আর এখন সেই পদ্মায় শত শত চর জেগে উঠেছে। পদ্মা এখন আর সে আগের মতো নাই। যে কোনো নদী, শুধু পদ্মা না, মেঘনা, যমুনা, সব কিন্তু এভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই কথাটা এখানে বলছে যে হোয়েন ইট রেইনস হেভিলি, যখন প্রচুর পরিমাণে বর্ষা হয়, ফর ডেজ টুগেদার, কয়েকটা দিন এক নাগাড়ে, দ্য রিভার্স ক্যান নট হোল্ড, নদীটা ধরে রাখতে পারে না, অ্যান্ড ক্যারি, বহন করতে পারে না, ডাউন সো ওয়াটার টু দ্য সি, নদীর পানি সাগরে যেতে বাধাগ্রস্ত হয়। অ্যাজ এ রেজাল্ট, ফলে ওয়াটার ওভারফ্লোস দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার্স অ্যান্ড ফ্লাডস এ ভাস্ট এরিয়া অফ ল্যান্ড। অর্থাৎ ওই নদীর পানি যখন নদীতে আর ধরে না, তখন ওই বেড়িবাঁধ বা আশেপাশের যে তীর, এই নদীর তীর ছাপিয়ে লোকাল লোকালয়ে পানি প্রবেশ করে। আর লোকালয়ে যখন পানি প্রবেশ করে, তখন ওই এলাকার মানুষের যে কি দুর্ভোগ, এটা মুখে বলে বোঝানো যাবে না। যারা একমাত্র ভুক্তভোগী, তারাই এইটা ভালোভাবে বুঝতে পারে। আচ্ছা, তারপর আরো একটু বলা যায়, ফ্লাড ইজ অলসো কজড বাই দ্য tidal sugar surge. Sometimes mass water comes down for the hills and causes flood. The melting of snow in the Himalayas also causes floods. মাঝে মাঝে দেখবেন ভারতের বিভিন্ন বাঁধ ছেড়ে দেয়, এর যে পানিগুলা আটকানো থাকে, এই বাঁধ ছেড়ে দেওয়ার কারণে আমাদের দেশে বন্যা হয়। হিমালয়ের পাহাড়ের উপরে যে স্নো বরফগুলা রয়েছে, এইটা গলেও পানি প্রবাহিত হয়, যার কারণে বন্যা হয়। তবে আমাদের দেশের এই আকাশ বন্যাটা বেশি হয়। However, flood causes a lot of harm to the life and property. Crops are greatly damaged. দেখেন শস্যগুলা, ফসলাদি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। মেন এনিম্যাল, হাউজেস এটসেট্রা আর ওয়াশড অ্যাওয়ে। এমনও দেখা যায় ফেনীতে যে বন্যাটা হচ্ছে, বা ভোলার যে চর অঞ্চলগুলো, এই পানির স্রোতটা এত বেশি থাকে, গোয়ালের গরুগুলো ভাসিয়ে নিয়ে যায়। সুন্দরবনের আজকে একটা পেপারে দেখতেছিলাম, সুন্দরবনের অনেক হরিণ বা অনেক যে প্রাণীগুলো আছে, এরা কিন্তু ভেসে সাগরের দিকে চলে যায়, অনেকে লোকালয়ের দিকে চলে আসে। যদি জোয়ারে চাপ দেয়, তাহলে এইদিকে চলে আসে, ভাটার টানে অনেক পশু পাখি প্রাণী সমুদ্রে টেনে নিয়ে যায়। কারণ কি? ওরা বুঝতে পারে না যে কখন ভাটা আসবে, কখন জোয়ার আসবে, বা ওই যে স্রোতের যে গতি, কারেন্ট, এটা কিন্তু মানুষকেও ভাসিয়ে নিয়ে যেতে পারে, এত গতি থাকে। থাউজেন্ডস অফ পিপল বিকাম হোমলেস, অর্থাৎ হাজার হাজার শত শত লোক গৃহহীন হয়। দে সাফার গ্রেটলি
for want of food, clothes, shelter, drinking water, medicine, etc. বন্যা কবলিত এলাকার মানুষের খাবারের অভাব দেখা দেয়, জামা কাপড়, আশ্রয়, ড্রিঙ্কিং ওয়াটার এবং ঔষধ। আরো একটা বিষয় হয়, গবাদি পশু যেগুলা থাকে, মানুষ হয়তো এক কায়দায় বাঁচতে পারে, সাইক্লোন সেন্টারে গেল, অন্য আশ্রয়স্থলে গেল, কিন্তু এই যে গবাদি পশুগুলা, এই গবাদি পশুগুলার সব থেকে বেশি সমস্যা হয়। মানুষের খাবার দেখবেন অনেকে ত্রাণ দিতে যায়, তাই না, রিলিফ যেটাকে বলে। তো এই ত্রাণ তো মানুষের খাবারের জন্য দেওয়া হয়, কোনো পশু পাখি গরুর খাবারের কি ত্রাণ দেওয়া হয়? হয় না। এই জন্য এই বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশার কোনো শেষ থাকে না। তো দেখেন আজকে রুমা আপা বলেছে আগামী ক্লাসে, আজকে আর টাইমটা দিতে পারছি না, আগামী ক্লাসে রিসেন্ট ফ্লাড অফ বাংলাদেশ এইটার উপরে শিলা আপা, হোসনে আপা, মাকসুদা আপা সবাই একটু কথা বলবেন। একটু খাতায় এটা নোট করে রাখেন যে এটা আগামী ক্লাসের পড়া থাকবে, রিসেন্ট ফ্লাড অফ বাংলাদেশ। এই রিসেন্ট ফ্লাড অফ বাংলাদেশ এইটা নিয়ে আমরা আগামী ক্লাসে একটু কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে।